২৫ বছর আগে পুনেতে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের আগমন ঘটে, যে একটি দুটি নয়, টোটাল ৮টি মার্ডার করেছিল ঠিক একই রকম ভাবে। আর ঠিক তারপরেই যেন সেই সিরিয়াল কিলার হঠাৎ করেই উধাও হয়ে যায়। ২৫ বছর পরে মুম্বাইতে হঠাৎ করেই আবার একই রকম ভাবে দুইটি খুন হয়। পুলিশের দিনরাত এক হয়ে যায়, চোখের ঘুম হারাম হয়ে যায়। তারা হন্য হয়ে সেই সিরিয়াল কিলারকে খুঁজতে থাকে। খুনি আর পুলিশের এই খেলায় শেষ পর্যন্ত কে জিতেছিল? যখনই আপনার মনে হবে যে সব রহস্য আর টুইস্টের শেষ এখানেই, ঠিক তখনই নতুন আরও একটি মোড় নেবে। নতুন আরও এক রহস্য সামনে এসে হাজির হবে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে এই ওয়েব সিরিজটি ধরে রাখবে। তো আশা করি এই ওয়েব সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো আজ এমনই সাসপেন্স, থ্রিলার আর টুইস্টে ঠাসা ওয়েব সিরিজ মিস্টার দেশপান্ডে এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা ২০২৫ সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই বিরাট মালহোত্রাকে দেখা যায়, যে ফোনে বলছিল তার কাছে কেমন মেয়ে পাঠাতে হবে, আর এরপরেই সে তার বাসায় যেয়ে নেশা করতে থাকে। ঠিক ওই সময়টাতে কলিং বেল বাজে। সে খুশি হয়ে যায়, কারণ মেয়েগুলো খুব তাড়াতাড়ি চলে এসেছিল। কিন্তু দরজা খুলতেই সে অবাক হয়ে যায় আর বলে, তুমি? ঠিক তখনই অপর পাশ থেকে তাকে আঘাত করা হয় এবং তার গলায় রশি পেঁচিয়ে তাকে সেখানেই মেরে ফেলা হয়। আর এরপরেই সেই খুনি বিরাটের ডেড বডিটাকে সোফার সামনে বসিয়ে রাখে, ঠিক আয়না বরাবর, এবং তার গলায় রশি ঝুলিয়ে দেয় আর হাতে তার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটাও ঝুলিয়ে দেয়। এছাড়া ডেড বডির চোখ যাতে একেবারে আয়না বরাবর খোলা থাকে, সেই জন্য সে তার চোখে গ্লু লাগিয়ে দেয়। একটু পরে এসকর্ট এজেন্সি থেকে সেই দুইজন মেয়ে চলে আসে বিরাটের ফ্ল্যাটে, আর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে যায়। যখনই তারা বিরাটের ডেড বডিটা দেখে, তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, পুলিশকে খবর দেয়। পুলিশ আর ফরেন্সিক টিম সেখানে চলে আসে। তার একটু পরেই মুম্বাই পুলিশ কমিশনার অরুণ সেখানে চলে আসে। অরুণ সেখানে বিস্ময়ের চোখে সেই ডেড বডিটা দেখতে থাকে, আর তার স্মৃতি থেকে ঠিক একই রকম কয়েকটা মার্ডারের কথা কল্পনা করতে থাকে। এরপরে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার পল্লবী সেখানে চলে আসে আর অরুণকে বলে তারা এখানে ২:৩০ বাজে এসেছে। আসলে বিরাট মালহোত্রা এই দুজন মেয়েকে এজেন্সি থেকে ডেকেছিল, আর তার বডিগার্ডকে বলেছিল আশেপাশের সব জায়গার সিসিটিভি ফুটেজগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আর যখনই দুইজন মেয়ে এখানে আসে আর তারা তাকে মৃত হিসেবে দেখতে পায়, তখনই অরুণ সেখানে একটা লাইট দেখতে পায়। ঘরের বাকি লাইটগুলো বন্ধ করে সেটা জ্বালাতে বলে, আর সেটা জ্বালাতেই দেখা যায় সেই ডেড বডিটা একেবারে আয়না বরাবর ছিল, এমনটাই দেখা যাচ্ছিল। সে তার স্মৃতি থেকে কল্পনা করে যে আগেরও কিছু ডেড বডি ঠিক একই রকম ভাবে মারার পরে আয়নার সামনে বসিয়ে বা শুয়ে রাখা হতো। সাথে সাথে অরুণ হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে কল করে, সেখানকার ওয়ার্ডেন চেক করে আর দেখে অরুণ যে কয়েদির কথা বলছিল সে সেখানেই ঘুমাচ্ছে। পরদিন সকালবেলাতেই দেখা যায় জিনাত জেলের ভেতরে খাবার রান্না করছিল। তখনই তাকে ওয়ার্ডেন ডেকে নেয়। সেখানে যাওয়ার পরেই সে নিউজ দেখতে পায়, মুম্বাইতে রিসেন্টলি কিছু ঘটে যাওয়া মার্ডারগুলো নিয়ে আমি আলোচনা করব। আর আমার কাছে থিওরি রয়েছে, সেই থিওরিটা যদি মিলে যায় আর আমি যদি প্রমাণ পাই, তাহলে সেটার ব্যাপারে আমি আপনাদের সবাইকে জানাবো। ওয়ার্ডেন জিনাতকে বলে, মুম্বাই পুলিশ কমিশনার অরুণ খাত্রি কাল রাতে তোমার কথা জিজ্ঞেস করেছিল, তুমি কি তাকে চেনো? গত ৫ বছর হলো তুমি এই জেলে এসেছো। তোমার থেকে ভালো কয়েদি আমি আগে দেখিনি, কিন্তু এর আগে তুমি কোথায় ছিলে, কি জন্য এখানে এসেছো, তুমি কখনো বলনি। এগুলো কি সেই সম্পর্কের কোনো ব্যাপারে? তুমি কি তাকে কিছু জানাতে চাও? জিনাত বলে, হ্যাঁ, তার জন্য আমার একটা মেসেজ রয়েছে। এদিকে দেখা যায় সেই নিউজ রিপোর্টার সূর্যবংশী চলে আসে অরুণের সাথে দেখা করতে। তারা আসলে ২৫ বছর আগে একই সাথে পুনেতে কাজ করত, সেই সুবাদেই দুজনের পরিচয়। সূর্যবংশী অরুণকে বলে, আমার মনে হয় মুম্বাইতে যে ৩টা মার্ডার হয়েছে সেগুলো সেই সিরিয়াল কিলারেরই কাজ। ২৫ বছর আগে যে সিরিয়াল কিলার পুনেতে মার্ডার করেছিল। অরুণ বলে, আমার কাছে মনে হচ্ছে না। তখন সূর্যবংশী বলে, আমি এটা বলবো, সবাইকে বলবো, যখন আমার কাছে প্রমাণটা হাতে চলে আসবে। আর আমি বুঝতে পারছি না তুমি কেন এই সিরিয়াল কিলারকে আড়াল করতে চাইছো। এরপরেই সূর্যবংশী সেখান থেকে চলে যায়। এরপরে রাতের আধারে মুখোশ পরা একজন লোককে একটি বাড়িতে যেতে দেখা যায়। সেখানে বাড়ির বাকি সবাই ঘুমিয়েছিল। মুখোশ পরা সেই লোকটি সবাইকে দেখে আর একটা সময় নিজের মুখোশ খুলে একা একাই হাসতে থাকে। পরদিন হায়দ্রাবাদের সেন্ট্রাল জেলে জিনাতের সাথে পুলিশ কমিশনার অরুণ দেখা করতে আসে। অরুণ জিনাতকে বলে, আবারও মুম্বাইতে মার্ডার হওয়া শুরু হয়েছে। জিনাত বলে, আপনার কি মনে হয় আমি এখান থেকে পালিয়ে গিয়ে মুম্বাইতে মার্ডার করে আবার ফিরে এসেছি? অরুণ বলে, হতেও পারে। জিনাত বলে, আপনি আমার ব্যাপারে শুধু শুধু এতটা বাড়িয়ে ভাবছেন। অরুণ বলে, ২৫ বছর আগেও আমি এটাই মনে করতাম, কিন্তু যখন তুমি ৮ নাম্বার মার্ডারের কনফেশন করলে, তখন আমার সব ভুল ধারণা ভেঙে গিয়েছিল। অর্থাৎ জিনাতই ছিল সেই সিরিয়াল কিলার। জিনাত বলে,
আমি আপনাকে সাহায্য করতে পারি। মুম্বাই পুলিশ হয়তোবা সেই সিরিয়াল কিলারকে ধরতে পারবে, কিন্তু আপনাদের হাতে হয়তোবা এত সময় নেই। সেই সিরিয়াল কিলার যদি হুবহু আমার নকল করে থাকে, তাহলে সে আরও 5টি মার্ডার করবে। অর্থাৎ ইতোমধ্যে 3টি মার্ডার হয়ে গেছে। আমি সেই সিরিয়াল কিলারের মতো ভাবতে পারবো হুবহু যে আমার কপি করছে, কিন্তু সেটা মুম্বাই পুলিশ পারবে না। এই জন্যই বলছি আমি আপনাদের সাহায্য করতে পারবো, কিন্তু এর জন্য আমার একটা শর্ত আছে। কিন্তু জিনাত কি শর্তের কথা বলে সেটা শোনানো হয় না। সিন কাট হয়ে যায়। অরুণ তার হায়ার অফিসারের সাথে কথা বলে। আসলে অরুণ চাইছিল জিনাতকেও এই কেসের ইনভেস্টিগেশনে শামিল করে নেয়ার জন্য, কিন্তু তার হায়ার অফিসার কোনোভাবেই মানতে রাজি নয় যে একজন সিরিয়াল কিলারকে একটি কেসের ইনভেস্টিগেশনে নেয়া। অরুণ তখন বলে, এখনও মিডিয়ার কাছ থেকে এই 3টা খুনের প্যাটার্ন যে একই রকম সেটা অনেক কষ্টে লুকিয়ে রেখেছি, কিন্তু বেশি দিন হয়তো লুকানো যাবে না। সামনে যদি একই রকম আরও মার্ডার হয়, তখন চারদিকে ছেয়ে যাবে খবরটা, আর আমরা বিপদে পড়ে যাব। আপনি টেনশন করবেন না, এই রিস্কটা আমি নিচ্ছি, কেউ জানবে না। এদিকে দেখা যায় পুলিশ অফিসার তেজাস একজন ড্রাগ মাফিয়াকে ধরার জন্য একটি আন্ডারকভার অপারেশনে ছিল, কিন্তু তাকে এমার্জেন্সি করে ডেকে নিয়ে আসা হয়। এতে তেজাস একটু রাগ করে, যা আর একটু হলেই সে সেই মাফিয়াকে ধরে ফেলতে পারত। কিন্তু অরুণ তার সাথে দেখা করে বলে সেটার চেয়েও জরুরি কেস তাকে দেওয়া হচ্ছে। তখনই কিছু কেস ফাইল তাকে হাতে ধরিয়ে দিয়ে ইমিডিয়েটলি পড়তে বলে। কিছুক্ষণ পরে অরুণ আবারও তেজাসের সাথে দেখা করে। তেজাস বলে, স্যার, আমারও মনে হচ্ছে যে একজন সিরিয়াল কিলারকে ধরতে আরও একজন সিরিয়াল কিলারের সাহায্য নেওয়াটা অনেক বেশি রিস্কি। অরুণ বলে, কিন্তু এটা আমাদের করতেই হবে, আর এটা রিস্ক আমি নিচ্ছি। আর এই সীমা দেশপান্ডে অর্থাৎ সেই সিরিয়াল কিলার তাদের অনেক সাহায্য করতে পারবে এই কেসে। তখনই তেজাস তাকে প্রশ্ন করে, কোর্ট অর্ডারে দেখা যাচ্ছে মিসেস দেশপান্ডে অন্য জেলে অন্য নামে থাকবে, কিন্তু কেন? তখন অরুণ বলে, যখন 8টা মার্ডার হয়ে যায় তখন বাই এনি চান্স ধরেছিলাম। আমার কাছে শুধুমাত্র একটা মার্ডারেরই প্রমাণ ছিল, কিন্তু আমি জানতাম বাকি 7টা মার্ডারই সেই করেছে। কিন্তু যখন আমরা তার স্বীকারোক্তি নিতে যাই, তখন মিসেস দেশপান্ডে নিজে স্বেচ্ছায় সেই 7টা মার্ডারের স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু একটা শর্ত ছিল, তার নতুন নাম লাগবে, নতুন পরিচয় লাগবে, আর নতুন একটা জেলে সে থাকবে। আর আমি সেই শর্ত মেনে নিয়েছিলাম। এই জন্য সে এখন হায়দ্রাবাদের সেন্ট্রাল জেলে জিনাত ফাতেমা হয়ে সাজা কাটছে। আর এই জন্যই তুমি তার আগের কোনো রেকর্ডই খুঁজে পাবে না। শুধুমাত্র ফাইলগুলোর ব্যাপারেই তার ব্যাপারে লেখা রয়েছে, আর এই ফাইলগুলো এ পর্যন্ত মাত্র 6 জন লোক পড়েছে, আর তুমি হলে 7ম ব্যক্তি। অরুণ আরও জানায়, এই বিষয়টা মিডিয়া থেকে দূরে রাখা হয়েছিল, আর পুনের সবাই জানে সেই সিরিয়াল কিলার হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল, এই জন্যই খুনটা থেমে গেছে। এরপরেই তেজস তাকে জিজ্ঞেস করে, স্যার, এই কেসটার জন্য আপনি আমাকেই কেন বেছে নিলেন? অরুণ বলে, আমি তোমার ব্যাপারে শুনেছি, আর তুমি এমন একজন যে প্রমোশনের জন্য কাজ করো না, বরং রেজাল্টের জন্য কাজ করো। এদিকে তানভি আর দিব্যার বিউটি পার্লারকে দেখানো হয়, যেটা কাজ শেষ করার পরে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই সময়টাতে তেজাস সেখানে চলে আসে। তানভি তার হাজবেন্ডকে এতদিন পরে দেখার পরে খুশিতে আত্মহরা হয়ে তাকে জড়িয়ে ধরে। আসলে আন্ডারকভার অপারেশনের সময় তানভির সাথে যোগাযোগ করতে পারেনি তেজাস। তারা দুজনেই বাসায় চলে যায় সাথে সাথেই। সেখানে তারা অন্তরঙ্গ হয়। তেজাস চাইছিল সে বেবি নেবে, কিন্তু তানভি বলে, এখনই নয়, এখনই তারা বিউটি পার্লারটা খুলেছে, কিছুদিন যাক তারপরে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের বাসায় আজুবা নামের একজন লোক আসে, আর এই আজুবা হচ্ছে তেজাসের নানা, যে তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে। সেখানে তারা একসাথে ডিনার করে। এদিকে জিনাতকে দেখা যায় সে জেলের ভেতরেই লুকিয়ে মাশরুম চাষ করছিল। সেই মাশরুমটাই সে গুঁড়া করে একটা প্যাকেটের ভেতরে ভরে রাখে, আর সেই প্যাকেট এবং একটা চিরকুট সে তার আন্ডারগার্মেন্টসের ভেতরে লুকিয়ে সেলাই করে রাখে, যেটা বাইরে থেকে একেবারে বোঝা যাচ্ছিল না। আর এরপরেই রাতের বেলা হঠাৎ করেই জিনাতের পেট ব্যথা শুরু হয়। তাকে ইমার্জেন্সি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মাঝ রাস্তায় পুলিশের গাড়ি পাহারায় সেই অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেট বদলে ফেলা হয়। তাকে হ্যান্ডকাপ পরানো হয়, আর দেখা যায় জিনাতের আসলে কিছুই হয়নি। হায়দ্রাবাদের সেন্ট্রাল জেল থেকে তাকে বের করে নিয়ে আসার একটা অভিনব কায়দা ছিল মাত্র। আর এরপরেই জিনাতকে মুম্বাই শহরের একটু পাশেই নিরিবিলি একটা গেস্ট হাউসে নিয়ে আসে রাখা হয়, যেটা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং পুলিশ পাহারায় ছিল। এমনকি জিনাতের বেডরুমের ভেতরেও সেই সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এরপরে জিনাতকে পোশাক দেওয়া হয়। জিনাত নতুন পোশাক পরে নেয়, আর তার সেই আগের আন্ডারগার্মেন্টসটা সিসিটিভির আড়ালে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরেই দেখা যায় অরুণ আর তেজাস
চলে আসে জিনাতের সাথে মিটিং করতে। সেখানে তেজাস তাকে মিসেস দেশপান্ডে বলে ডাকলেও জিনাত বলে তাকে তার নাম জিনাত ধরে ডাকার জন্য, কিন্তু তেজাস বলে সে সেটা পারবে না, তার আসল নাম সীমা, সে সেটা ধরেই ডাকবে। তেজাস এরপরে মুম্বাইতে যে 3টা মার্ডার হয়েছে সেগুলো ক্রাইম সিনের ফটোগ্রাফ সীমাকে দেখায়, কিন্তু সীমা বলে যখন সে ক্রাইম সিনে যাবে তখনই সে তাদের সাহায্য করতে পারবে। তেজাস রাজি না হলেও অরুণ যেতে বলে। এদিকে দেখা যায় মুখোশ পরা সেই লোকটি সেই বাড়িতে যে লোকটাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল তাকে অজ্ঞান করে পরিত্যক্ত একটা বাড়িতে নিয়ে এসে বেঁধে রাখে। এদিকে সীমাকে দেখা যায় বিরাটের ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং পুরো ক্রাইম সিনটা দেখানো হয়। সীমা পুরো ক্রাইম সিনটা ইমাজিন করে, এরপরে ফটোগুলো আবারও দেখে। ভালো করে দেখার পরে সীমা অরুণকে বলে ও আমার 3য় মার্ডারের পুরোপুরি কপি করেছে, তোমার তো এই অ্যাওয়ার্ডের কথাটা মনে আছে? তখন অরুণ বলে হ্যাঁ, উনি একজন পলিটিশিয়ান ছিলেন। সীমা বলে সাথে একজন চাইল্ড রেপিস্টও, আর আমি ওকে মারার পরে ওর যে হিউম্যানিটি অ্যাওয়ার্ডটা ছিল সেটা ওর হাতে রেখেছিলাম, আর এখানে কপিক্যাট কিলার সেটাই কপি করেছে। আর আমি যখন স্বীকারোক্তি দিয়েছিলাম এই অ্যাওয়ার্ডের কথাটা আমি শুধু একবার বলেছিলাম। তখনই অরুণ বুঝতে পারে যে যেই এই কপিক্যাট কিলার সে অবশ্যই সীমার মার্ডার কেসের ফাইলগুলো পড়েছে। তেজাস বলে আপনি বলেছেন আমি ছাড়া এই কেস ফাইলগুলো আরো 6 জন পড়েছে, আপনি বাদে বাকি 5 জন কারা কারা আমার তার লিস্ট লাগবে। এরপরে সীমা অরুণকে বলে স্যার, আমি আপনাকে সাহায্য করেছি, এর পরিবর্তে আমার একটা সাহায্য দরকার। এরপরে সেই গেস্ট হাউসে ছোটখাটো একটা রান্নাঘরের ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে সীমা রান্না করতে পারবে, আর এটাই ছিল তার চাওয়া। পরদিন সকালবেলাতেই তেজাস চলে আসে অরুণের কাছে আর বলে সেই 5 জনের ভেতরে 3 জন মারা গেছে, আর যে পাবলিক প্রসিকিউটর রয়েছে তার বয়স 75 বছর, আর তার ভাষ্যমতে সেই ফাইলগুলো সে অনেক আগেই জ্বালিয়ে দিয়েছে। এমন মহিলার ফাইল তার ঘরে রাখাও অমঙ্গলজনক। আর বাকি রইল ডিফেন্স লয়ার জেহান দারওয়াল, আমি তার সাথে এখনই দেখা করতে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে সেই লয়ার বলে আমি আমার সব ইম্পর্টেন্ট ফাইলগুলো এই সেফে রাখি, আর সেই ফাইলগুলো ছিল সুপার স্পেশাল, সেটাও আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন নেই, তার মানে কেউ সেটা চুরি করেছে। এরপরে সেই লোকটা বলে এই কাজটা হয়তোবা আমার ভাতিজা হোসের হতে পারে, আসলে আমার বোন মারা যাবার পরে ওকে আমার কাছেই রেখেছিলাম, কিন্তু ও একটা গুড ফর নাথিং, সারাদিন খায় দেয় আর ঘুমায়, একটু অপেক্ষা করো, ও এখনই চলে আসবে। কিছুক্ষণ পরেই দেখা যায় হোস সেখানে চলে আসে। গেটের বাইরে গাড়ি দেখে সে একটু সতর্ক হয়ে যায়, আর যখনই জানালা দিয়ে সে তেজাসকে দেখে এবং তার কাছে গান দেখে সে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। তেজাস তার পিছু করেও তাকে ধরতে পারে না, তাকে ট্র্যাক করার চেষ্টা করে তার স্কুটির নাম্বার দিয়ে। এরপরে হোসের রুম তেজাস চেক করে, আর তেজাস দেখতে পায় ওয়াশরুমের ভেতরে কিছু চিঠি লুকানো ছিল, আর সেগুলো সীমা তাকে লিখেছিল জেল থেকে। এদিকে সীমা খাবার বানায় এবং সিকিউরিটি হেড ওমকারকে বলে খাবার বেশি হয়ে গেছে, তোমরা সবাই একটু খেয়ে নাও না, কিন্তু ওমকার এতে একেবারে সরাসরি না করে দেয়। এদিকে তেজাস চলে আসে অরুণের কাছে। আসলে সেই জেলে থেকে হোস সীমাকে কিছু চিঠি লিখত, আর সীমাও হোসকে সেটার উত্তর দিত। তেজাস অরুণকে বলে স্যার, উনি আমাদের মিথ্যে বলছে। পরদিনই তেজাস এবং অরুণ চলে আসে সীমার কাছে এবং সেই চিঠি দেখিয়ে বলে এগুলোর ব্যাপারে কি বলবেন। তখন সীমা বলে জানি না কিভাবে হোস আমার ব্যাপারে জেনে গিয়েছিল যে আমি হায়দ্রাবাদের জেলে রয়েছি। সে আমার সাথে আসে দেখা করতে, কিন্তু আমি দেখা না করে আমার আরও এক কয়েদির সাথে আস্মিতাকে পাঠাই। সে আমাকে চিঠি দেয় আর বলে আমি যদি তার চিঠির উত্তর না দেই তাহলে সে আমাকে এক্সপোজ করে দেবে, আর এই জন্যই আমি তাকে চিঠির উত্তর দিয়েছিলাম। হোস আসলে একটা সাইকো ছিল, ওর ভেতরে যে কি কি কল্পনা আসতো ও সেগুলো চিঠিতে আমাকে লিখত, আর সেগুলো দেখে আমি অবাক হতাম। তেজাস বলে হ্যাঁ, সেটা আমিও পড়েছি, আর আপনি ওকে উৎসাহিত করেছেন। এখন সবাই সন্দেহ করছে যে হোসে সেই সিরিয়াল কিলার যে মুম্বাইতে পরপর 3টা খুন করেছে সীমাকে কপি করে। তেজাস জিজ্ঞেস করে ওর লিস্টে আর কারা কারা রয়েছে, ও কিভাবে মানুষ সিলেক্ট করে। সীমা বলে ওর লিস্ট অনেক লম্বা, ও সবাইকেই মেরে ফেলতে চায়, কিন্তু কিভাবে যে মানুষ সিলেক্ট করেছে সেটা আমি জানি না। সীমা বলে এই চিঠিগুলো আপনি এখানেই রেখে যান, এগুলো ভালো করে পড়লে হয়তো হোসের ব্যাপারে আমি কিছু বলতে পারবো। এদিকে সেই হোসকে দেখা যায় যে একটি বাড়িতে আসে, আর সেই লোকটাকে তখন সে বেঁধে রেখেছিল। ভয়ে সে চিৎকার করে আর তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু হোস সেই লোকটাকে তখনও আয়নার সামনেই বেঁধে রেখেছিল। এদিকে অরুণ আর তেজাসের টিমটা এই কেসটা সিক্রেটলি ইনভেস্টিগেশন করলেও পল্লবী বিরাটের কেসটার ইনচার্জ ছিল, আর সেই কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখতে পায় এর সাথে মুম্বাইয়ের আরও 2টি কেসের সামঞ্জস্য রয়েছে। আর তখনই সে অরুণের কাছে যায় আর সবকিছু খুলে বলে। অরুণ বলে
তুমি যে কেস নিয়ে ইনভেস্টিগেশন করেছো সেটা খুবই দারুণ, কিন্তু বাকি বিষয়টা আমি তোমাকে পরে বলবো। এদিকে সীমার রান্না করতে করতে হঠাৎ করে চিঠির একটা বিষয়ে নজর কাড়ে। সে চিঠিগুলো আবার দেখে এবং সাথে সাথে তেজাসের সাথে কথা বলে আর বলে হোস সবসময় রেগে থাকতো, তার আশেপাশের সবাইকে সে শত্রু মনে করত। এরপরে সে যখন আমার সাথে কন্ট্যাক্ট করা শুরু করে সে একটু শান্ত হয়ে যায়। আর 12ই জুলাইয়ের পর থেকে তার জেলে আসা বন্ধ হয়ে যায়। আর তারপরে লেটার আসে 17ই আগস্ট। আর সেখানে আরো বেশি সে রেগেছিল আর বলেছিল এই পৃথিবীতে কেউ তার বন্ধু হবার মতো নয়। তার মানে এই সময়টার ভেতরে নিশ্চিত সে কারোর সাথে দেখা করেছিল, বন্ধু হয়েছিল, আর সে তাকে ধোঁকা দিয়েছে। খুঁজে বের করুন হোসের এই সময়ে কার সাথে বন্ধুত্ব হয়েছিল, সে হয়তোবা তাকেই টার্গেট করবে। এরপরে আবার তেজাস সেই ডিফেন্স লয়ারের কাছে যায়। সে বলে ওর কোনো বন্ধু ছিল না, যেই ওর সাথে ভালো করে কথা বলতো ও তার সাথেই লেগে থাকতো, কিন্তু ওর স্বভাবের কারণে কেউ ওর সাথে বন্ধুত্ব করতে পারতো না। কিন্তু সময়টা শুনে সেই লয়ার বলে আমার মনে পড়েছে ওই সময়টাতে ও একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত, আর তখন দেখতাম মাঝে মধ্যে একটা লোক এসে ওকে গাড়িতে ছেড়ে যেত, কিন্তু কিছুদিন পরে সেটাও বন্ধ হয়ে যায়। তেজাস সেই কনস্ট্রাকশন কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লয়ার বলে আমার নামটা ঠিক মনে নেই, কিন্তু লোগোর ভেতরে একটা লাল রঙের ঈগল ছিল। তখনই তেজাস সেটা খুঁজে বের করে ফেলে আর সেখানে যাওয়ার পরে জানতে পারে জিতেন নামের একটা লোক হোসকে এই কনস্ট্রাকশন কোম্পানিতে এনে চাকরি দিয়েছিল, কিন্তু জিতেনও 3 দিন ধরে এই কোম্পানিতে আসছে না, তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। আসলে তার স্ত্রীর জন্মদিন ছিল, সেটা পালন করার জন্যই সে এবং তার পরিবার লোনাভলা গিয়েছিল। সেখানে তার আত্মীয়ের একটা বাংলো আছে, সেখানেই তারা গেছে, কিন্তু এর পরে থেকেই ফোন বন্ধ। তেজাস তার টিমকে নিয়ে সেখানেই যেতে শুরু করে। এদিকে হোসকে দেখা যায় বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে, আর সেই বাংলোর ভেতরে সে জিতেনের স্ত্রী এবং তার মেয়েকে বন্দি বানিয়ে রেখেছিল। তাদের সামনে খাবার দেয় এবং খেতে বলে, কিন্তু তারা খেতে চাইছিল না। হোস তাদের ধমকিয়ে খেতে বলে। এরপরে মেয়েটির জন্য হোস আইসক্রিম আনতে যায়। তখনই সে দেখতে পায় পুলিশ সেই বাংলোটি ঘিরে ফেলেছে। চাকু নিয়ে সে জিতেনের স্ত্রী এবং তার মেয়েকে মেরে ফেলতেই যাবে, ঠিক ওই সময়টাতে তেজাস এবং তার টিম সেখানে পৌঁছে যায় আর হোসকে ধরে ফেলে। দেখা যায় ইন্টারোগেশন রুমে হোস একেবারেই স্বাভাবিক ছিল, তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না। তেজাস তাকে সেই চিঠিগুলো দেখায় এবং বলে তোমার সাথে তো সীমার অনেক কথা হয়েছে তাই না? সে স্বীকার করে নেয়। এরপরে মুম্বাইতে হওয়া সেই 3টি খুনের ফটোগ্রাফ তাকে দেওয়া হয় এবং জিজ্ঞেস করে এদেরও তো তুমিই মেরেছিলে। তখনই হোস হাসতে থাকে আর বলে ওরা মারা যাবার সময় অসহায় কুকুরের মতো ওদের জীবন ভিক্ষা চাইতো। তেজাস বলে তোমার প্ল্যানটা ভালোই, প্রথমে তুমি সীমার ফাইলগুলো সেই সেফ থেকে চুরি করেছ, এরপরে পুরো ফাইলগুলো পড়ে সবকিছু তুমি শিখে নিয়েছ আর ঠিক সেভাবে মার্ডারগুলো করেছ। হোস হাসতে শুরু করে। এরপরে তেজাস জিজ্ঞেস করে জিতেনকে কোথায় রেখেছ। হোস হাসতে হাসতে বলে আমি সীমার সাথে একবার দেখা করতে চাই, তারপরেই আমি সবকিছু বলে দেব নিজে থেকেই। এরপরে তেজাস চলে আসে সীমার কাছে এবং তাকে জানায় তারা হোসকে ধরে ফেলেছে এবং হোস তার সাথে দেখা করতে চায়। তেজাস বলে আপনি ওর কাছ থেকে কথা বের করার চেষ্টা করবেন, ও জিতেনকে কোথায় রেখেছে, মেরে ফেলেছে নাকি এখনো জীবিত আছে, কারণ জিতেনকে এখন আমরা খুঁজে পাইনি। এরপরে হোসকে নিয়ে আসা হয়। সীমা হোসকে জিজ্ঞেস করে সে কিভাবে খুনগুলো করেছে, খুন করার সময় তার কেমন লেগেছে, আর তার কাজগুলো খুবই ভালো ছিল। কথাগুলো শুনে হোস অনেক খুশি হয়ে যায় আর বলে আপনি আমার সামনে বসে আছেন, আমার কাজ আপনার ভালো লেগেছে, আমি তো অনেক খুশি, আর এই জন্যই আপনার সিক্রেটটা আমার কাছে সবসময় সিক্রেটই থাকবে। এতে সীমার মুখটা একটু অন্ধকার হয়ে যায় আর তেজাস জানতে চায় কিসের সিক্রেট। আর একটা সময় হোসের মুখ দেখে সীমা বুঝতে পেরে যায় এই খুনগুলো সে করেনি, শুধুই নিজে বাহবা নেয়ার জন্যই এই খুনের দায়গুলো সে স্বীকার করেছে। আর সে বারবার হোসকে চাপ দিতে থাকে যে সে খুনগুলো করেনি, সে একটা কাপুরুষ, সে খুন করতেই পারে না। হোস একেবারে ভেঙে পড়ে। একটা সময় সে কান্না করে দেয় আর বলে হ্যাঁ সে খুনগুলো করেনি। এরপরে সীমা জিজ্ঞেস করে জিতেনকে সে কোথায় রেখেছে। হোস সেটাও কাঁদতে কাঁদতে বলে দেয়। তখনই তেজাসের একটা টিমকে পাঠিয়ে দেওয়া হয় জিতেনকে উদ্ধার করার জন্য। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে মাইক্রোফোনটা চেপে ধরে হোসকে কাছে নিয়ে সীমা কিছু একটা বলে। কয়েকটা কথা বলার পরে হোস একেবারেই কান্নায় ভেঙে পড়ে, একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে। তেজাস দৌড়ে সেখানে চলে যায় আর হোসকে হসপিটালে নিয়ে যায়। তেজাস প্রচন্ড রেগে যায় সীমা কি বলেছে সেটা শোনার জন্য, কিন্তু অরুণ বলে ঠিক আছে, ও আমাদের জিতেনকে খুঁজে বের করতে সাহায্য করছে এটাই অনেক। এছাড়া হোস যে আসল সিরিয়াল কিলার নয় সেটার প্রমাণ হয়ে গেছে, তাই এখন ওকে এই বিষয়ে চাপ না দিলেই হবে। সীমা বলে সিরিয়াল কিলার নিশ্চয়ই এখন তার পরবর্তী শিকার খুঁজে বের করছে। তখনই নাইট ক্লাবে একটা লোককে দেখা যায় যে মাতাল হয়ে বের হচ্ছিল। অন্যদিকে জিতেনকে সেই পুলিশ টিম উদ্ধার করে ফেলে
এদিকে সেই মাতাল লোকটা দেখা যায় কোনোভাবেই গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারছিল না। আর তখনই সেই সিরিয়াল কিলার সেখানে চলে আসে। যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই অন্য একটা গাড়ি সেখানে চলে আসে। আর লোক দেখে সেই খুনি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পরের দিনই তেজাস চলে আসে সীমার কাছে আর তাকে ধন্যবাদ জানায়, কারণ জিতেনকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছে। তখনই সীমা বলে, অনেকদিন পরে আমি মাটনের একটা স্পেশাল রেসিপি বানিয়েছি, আপনার টিমকে বলুন খেতে। তখনই তেজাস বলে, ঠিক আছে, অর্ধেক টিম খাবে আর অর্ধেক টিম পাহারায় থাকবে। সে তেজাসকেও খেতে বলে। তেজাস খেতে শুরু করে। এরপরে সীমা তেজাসের ব্যাপারে জানতে চায়। তেজাস বলে, আমিও আপনার ব্যাপারে তেমন কিছুই জানি না, আপনি মানুষের জীবনটা কিভাবে নিতেন। সীমা বলে, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, তাহলে আমিও সেটা বলবো। প্রথমে তেজাসকে জিজ্ঞেস করা হয় সে কেন পুলিশ হলো। তেজাস বলে, জানি না, হয়তো ছোটবেলায় চোর পুলিশ বেশি খেলতাম। সীমা বলে, হয়তো আপনার বাবা মা চেয়েছিল। তেজাস বলে, আমার বাবা ক্যান্সারে মারা গেছে আর আমার মা রোড অ্যাক্সিডেন্টে। ছোটবেলা থেকে আমি আমার নানার কাছেই বড় হয়েছি। আর এরপরেই সে তার ফ্যামিলির ব্যাপারেও জিজ্ঞেস করে। তার শুধুমাত্র ওয়াইফ রয়েছে, বাচ্চা কাচ্চা নেই। তেজাস তাকে জিজ্ঞেস করে, আপনি কেন মানুষদের মারতেন। সীমা বলে, আমি যাদের মারতাম ওরা খারাপ মানুষ ছিল না, ওরা এক একটা রাক্ষস ছিল যারা সমাজকে ধীরে ধীরে খেয়ে ফেলছিল। এদিকে তেজাস জানতে চাইছিল সেদিন হোসকে সীমা কি বলছিল। এজন্য সেদিনকার অডিওটা সে নিয়ে আসে এবং সেটাকে ক্লিয়ার করতে বলে। সেই অফিসার বলে, এটাতে একটু সময় লাগবে। তেজাস এরপরে ডক্টরকে জিজ্ঞেস করে যে হোসের অবস্থা কেমন। ডক্টর বলে, হোস এখন স্বাভাবিক আছে, আসলে ও ভেতর থেকে মেন্টালি একেবারে ভেঙে পড়েছিল। এদিকে রাতের বেলা দেখা যায় সেই সিরিয়াল কিলার অর্থাৎ কপিক্যাট সিরিয়াল কিলার নাইট ক্লাবে সেই মাতাল লোকটাকে তার বাসায় গলার ভেতর রশি পেঁচিয়ে মেরে ফেলছে। এদিকে ছোটবেলায় সীমা যখন নাচ শিখছিল তখনই একটা লোককে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, বিশেষ করে তার গলার লকেটটা দেখে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল সীমার একটা দুঃস্বপ্ন, আর এমন দুঃস্বপ্ন দেখে সে মাঝে মাঝেই ঘুম থেকে জেগে ওঠে। সে সাথে সাথে নিজেকে শান্ত করার জন্য যোগা করে। এদিকে সেদিন সকালবেলাতে ডিকে মূর্তির মার্ডারের খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে, আর সে একজন আইটি কনসালটেন্ট ছিল। এরপরে পুলিশ সেখানে চলে আসে আর পুলিশ লাশটা দেখে, অরুণ আর তেজাস। সেখানে তেজাস বলে, এই লোকটার ওজন প্রায় ৮৬ কিলো, তার মানে খুনির দৈহিক গঠন নিশ্চয়ই ভালো হবে। এছাড়া খুনের প্যাটার্ন দেখে তারা বুঝে যায় এটাও সেই কপিক্যাট কিলারেরই কাজ। অরুণ বলে, যেহেতু এখন এই নিউজটা মিডিয়াতে চলে এসেছে তাই এই কেস সমাধান করার জন্য আমাদের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম লাগবে, কিন্তু সীমার ব্যাপারটা সবসময় সিক্রেটই থাকবে। এরপরেই দেখা যায় সেই পল্লবী সহ আরও কয়েকজন পুলিশ অফিসার নিয়ে একটি স্পেশাল টিম গঠন করা হয় এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। এরপরেই তেজাস সেখানে অফিসার প্রবীণকে বলে, ডিকে মূর্তির সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তার বন্ধুবান্ধব সবাইকে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করো, জিজ্ঞাসাবাদ করো, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখো। অন্যদিকে অফিসার হানিয়াকে বলে, তার ডিজিটাল ফুটপ্রিন্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সবকিছু চেক করো তুমি। এরপরে মিডিয়ায় তারা একটা স্টেটমেন্ট দেয় আর সেই খবরটা দিব্যা এবং তানবিও দেখতে থাকে। তানবি আসলে অনেকবার জিজ্ঞেস করেছিল যে তেজাস এখন কোন কেসে কাজ করে, কিন্তু সে তাকে বলেনি। আর এখন মিডিয়ার মাধ্যমে সে জানতে পারলো তেজাস এখন একটা সিরিয়াল কিলিং এর কেসে কাজ করছে। অন্যদিকে একটা লোক ট্যাটু শপে বসে পিঠে ট্যাটু আঁকাচ্ছিল, আর ঠিক সেই সময়টাতে সেখানে টিভিতে সেই নিউজটাও সে দেখতে পায়। এদিকে সেই অফিসার দেখা যায় সেই অডিওটা ক্লিন করে ফেলেছে। তেজাস সে তার শুনতে থাকে, যেখানে সেদিন সীমা হোসকে বলেছিল, তুমি আসলে একটা কাপুরুষ, তুমি যে আসলে কাপুরুষ এটা সবাই জেনে গেছে, তোমার বেঁচে থেকে আর লাভটা কি। আর এভাবেই তাকে মারা যাওয়ার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকে। সাথে সাথে ডক্টরকে কল করে এবং জিজ্ঞেস করে হোস কেমন আছে, সেটা যেন এখনই চেক করে তাকে জানায়। ডক্টর বলে, হোস একটু আগে ঘুমাচ্ছিল, আমি আবারও যাচ্ছি। তখনই যাওয়ার পরে দেখা যায় হোস নিজের 2 হাত কেটে সুইসাইড করেছে। তেজাস সেটা জানার পরে সরাসরি সীমার কাছে চলে আসে, তাকে অডিওটা শোনায় এবং হোসের ব্যাপারে বলে আর বলে, আপনিই তাকে মেরেছেন। সীমা বলে, আমি ওকে মারিনি, ও আগে থেকেই লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আমি শুধু ওকে একটু ধাক্কা দিয়েছি। তেজাস বলে, আমি জানি এটা আপনি কেন করেছেন, যাতে করে আপনার সিক্রেটটা সবসময় সিক্রেটই থাকে। সেদিন আপনি একটা সিক্রেটের কথা বলেছিলেন, সেটা কি? সীমা কিছুই বলে না। এরপরে তেজাস ডিকে মূর্তির ফটোগুলো সীমাকে দেখায়। সীমা ফটোগুলো ভালো করে দেখার পরে বলে, আমার মনে হয় খুনি আগে থেকেই তার ভিকটিমগুলোকে ভালো করে চিনত, আর এই জন্য ভিকটিমরা খুনিকে তার কাছে আসতে দিত, না হলে এত শক্তপোক্ত একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। সীমা বলে, এই কপিক্যাট কিলার আমার স্কিলটাকেও ভালোভাবে রপ্ত করেছে। এরপরে সেই স্কিলটা সে তেজাসের উপরে প্রয়োগ করে দেখায় যে কিভাবে একজন শক্তপোক্ত মানুষকেও সেই স্কিল দ্বারা মেরে ফেলা যায়। সীমা বলে, আমাকে এই টেকনিকটা আমার এক মিলিটারি বন্ধু আমাকে শিখিয়েছিল,
আর এগুলো সাধারণত মার্শাল আর্ট স্কুলেও শেখানো হয়। এইসব ইনফরমেশন দেওয়ার পরে তেজাস একটু খুশি হয়, আর এই প্রথমবার সে তাকে সীমা না বলে জিন্নাত বলে। আর এতে সীমাও একটু খুশি হয়, কারণ জিন্নাত ছিল তার বর্তমান পরিচয়। সে তার আগের পরিচয়টাকে মুছে ফেলতে চাইছিল। এদিকে মিটিংয়ে হানিয়া বলছিল যে 4 জন মারা গেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একটা কমন পয়েন্ট রয়েছে, তারা সবাই খুবই বিলাসী জীবনযাপন করত আর সোশ্যাল মিডিয়াতে অনেক শো অফ করত। এদিকে তেজাস বারবার বলছিল যে কিলার ভিকটিমদের আগে থেকেই জানত। এই কথাটাতে পল্লবীর একটু সন্দেহ হয় যে তেজাস কি করে জানলো। আসলে পল্লবী এবং বাকি টিমরা সীমার ব্যাপারে জানত না। তেজাস তার টিমকে বলে, আমাদের যে 4 জন ভিকটিম রয়েছে তারা রেগুলারলি কার কার সাথে দেখা করত এটা খুঁজে বের করো। অন্যদিকে সে প্রবীণকে বলে যে মুম্বাইতে সেই মার্শাল আর্ট কারা কারা শেখায় সেগুলো খুঁজে বের করো। এই সবকিছু শোনার পরে পল্লবীর সন্দেহটা আরো বেড়ে যায়। এদিকে সেই লয়ার কল করে তেজাসকে আর বলে, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে সরকার থেকে ডিজিটালাইজ করার জন্য সব ফাইলগুলো একবার নেওয়া হয়েছিল, আর সেই ফাইলগুলো আইটি কোম্পানিতে দেওয়া হয়েছিল। হয়তোবা তাদের মধ্যে কেউ সেই ফাইলটা পড়তে পারে। এরপরেই তেজাস তার টিমকে বলে সেই আইটি কোম্পানিকে খুঁজে বের করার জন্য। এদিকে সেই লোকটাকে বাসায় এসে আবারও সেই নিউজটা দেখতে দেখা যায়, আর এরপরেই তার লুকানো একটা ব্যাগ থেকে সে একটি কৌটা বের করে, আর সেটার ভেতর থেকে একটা ছবি বের করে, যেটার ভেতরে সীমা ছিল এবং তার পাশে দুটো ছোট ছোট বাচ্চা ছিল। এছাড়া সেই ব্যাগে আরও একটা লাইলনের রশি ছিল, ঠিক একই রকম রশি যেগুলো দিয়ে খুন করা হচ্ছিল। এদিকে সূর্যবংশী আবারও কল করে অরুণকে আর বলে, প্রেস কনফারেন্সে আপনি পুনেতে হওয়া সেই খুনের কথা কেন বলেননি? অরুণ বলে, আমার প্রয়োজন মনে হয়নি। সূর্যবংশী বলে, এরপরে যদি আপনি সেই খুনের কথা উল্লেখ না করেন তাহলে আমি করব। এদিকে সীমা ওয়াশরুমে তার আন্ডারগার্মেন্টস থেকে সে পাউডারের প্যাকেটটা বের করে আর চিরকুটটা বের করে, যেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল। এদিকে দেখা যায় আজুবা মন্দির দর্শনের জন্য খালি পায়ে রওনা হয়ে যায়, আর ঠিক তখনই দেখা যায় সেই লোকটা দূর থেকে গাড়িতে বসে ফলো করছিল এটা। এদিকে সীমাকে দেখা যায় সেই মাশরুমের পাউডারগুলো মিশিয়ে সে এক ধরনের পিঠা তৈরি করে। আর যেহেতু একবার মাটন খাওয়ার পরে টিমের বিশ্বাস হয়ে গিয়েছিল যে সীমা রান্নাতে কিছু মেশায়নি, তাই টিমগুলো আবারও সেই পিঠাগুলো খায়, আর পিঠাগুলো খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র একজনই খায়নি, সেটা হচ্ছে ওমকার, সিকিউরিটি হেড। তখনই সে চিৎকার করতে থাকে যে তার পেটে ব্যথা করছে। ওমকার সিসিটিভি ফুটেজ দেখে সেই রুমে দৌড়ে চলে আসে, আর ঠিক তখনই সীমা তার উপরে হামলা করে, আর ঠিক একই কায়দায় তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। সীমা চিরকুটে সে ঠিকানায় চলে আসে, আর সেখানে আসার পরেই দরজার কলিং বেল চাপতে যাবেই ঠিক তখনই কয়েকজন লোক আসছিল, যার ফলে সীমা কলিং বেল না চেপেই নেমে যায়, আর সেই অ্যাপার্টমেন্টের সামনেই বসে থাকে সেই ফ্ল্যাটের দিকে মুখ করে। রাত থেকে সকাল হয়ে যায়। এদিকে জ্ঞান ফেরার পরে ওমকার কল করে তেজাসকে। তেজাস আর অরুণ সেখানে চলে আসে, আর তারা সিসিটিভি ফুটেজে দেখে যে কিভাবে সীমা তাদেরকে ফাঁকি দিয়ে বাইরে বের হয়ে গেছে। এদিকে তানভি দেখতে পায় দিব্যা মন খারাপ করে বসে আছে। তাকে জিজ্ঞেস করে কারণ কি। দিব্যা বলে সে যাদের সাথে ডেটে যায় তারা সবাই খুব অদ্ভুত, সে পারফেক্ট কাউকে খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই সূর্যবংশী তার টিভি নিউজে বলছিল যে মুম্বাইতে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, যে নাইলনের রশি দিয়ে মানুষের শ্বাস রোধ করে মেরে ফেলে। ঠিক ওই সময়টাতে দেখা যায় সীমা সে বিউটি পার্লারে চলে আসে এবং তানভি আর দিব্যাকে রিকোয়েস্ট করে তার হেয়ার কাট করে দেওয়ার জন্য। এদিকে আরুণ তেজাসকে বলে, আমি ওকে বিশ্বাস করে ভুল করেছি। আচ্ছা, ও কি তোমার ফ্যামিলির ব্যাপারে কোনো সময় জানতে চেয়েছিল? তেজাস বলে, কেন? অরুণ বলে, সিরিয়াল কিলাররা আসলে পুলিশের ইনভেস্টিগেশনের সাথে সবসময় থাকতে চায়, আর এই জন্য ওরা পুলিশ অফিসারদের পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। তখনই তেজাসের মনে পড়ে যে সে সীমাকে তার স্ত্রীর কথা এবং তার নানার কথা বলেছিল। তেজাস সাথে সাথে আজুবাকে কল করে, যে একেবারে ঠিকঠাকই ছিল। এরপরেই সে তানভিকে কল করে, কিন্তু কাজের সময় তানভি কল রিসিভ করে না। ঠিক তখনই তেজাসের মনে পড়ে যখন সে সেই ড্রাগ মাফিয়ার আন্ডারকভার মিশন ছিল, তখন সেই বিউটি পার্লারে সে সিসিটিভি লাগিয়েছিল গোপনে, আর সেটার অ্যাক্সেস তার কাছেই রয়েছে। সেই সিসিটিভির মাধ্যমে সে দেখতে পায় যে তানভি কারো কাজ করছে, আর ঠিক তখনই সে সীমাকে দেখতে পায়। এটা দেখে তেজাস প্রচণ্ড ভয় পেয়ে যায়, দৌড়ে গাড়ি নিয়ে যেতে শুরু করে। এদিকে সীমাকে দেখা যায় তানভি এবং দিব্যার সাথে গল্প করে সে ভালো একটা সম্পর্ক বানিয়ে ফেলেছিল। তেজাস সাথে সাথে সেখানে চলে আসে আর দেখতে পারে যে সীমা তাদের দুজনকে কিছুই করেনি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর এরপরেই সে সীমাকে বলে, চলো এখান থেকে যেতে হবে। তানভি বলে, তোমরা একে অপরকে চেনো আগে থেকে? তেজাস বলে, হ্যাঁ, আমরা একটা কেসে একসাথে কাজ করছি। আর এরপরেই সে সীমাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসে,
আর দেখা যায় এটাও ফলো করছিল সেই লোকটা গাড়িতে বসে। এদিকে তেজাসকে দেখা যায় সীমাকে সেই সেফ হাউসে না নিয়ে যেয়ে একটা জঙ্গলে নিয়ে আসে। সীমা বলে, তুমি কি আমাকে এনকাউন্টার করবে? তেজাস বলে, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাস রাখনি। তোমাকে এনকাউন্টার না করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আসলে তেজাস প্রচন্ড রেগে গিয়েছিল। সীমা যেহেতু তানভি এবং দিব্যার কাছে চলে গিয়েছিল, এই জন্য। সীমা বলে, আমার একটা কারণ ছিল যাওয়ার। তেজাস বলে, আমি সেই সব কারণ জানতে চাই না, আমি তোমাকে এখনই মেরে ফেলবো, আর কেউ জানতেও পারবে না, কারণ সীমা তো এক্সিস্টই করে না, তুমি তো জিনাত। সীমা তখন বারবার বলে, আমি বেঁচে থাকতে চাই। আর তেজাস বলে, তুমি বেঁচে থেকে কি করবে? তুমি একজন সিরিয়াল কিলার, তোমাকে মেরে ফেলে আমি সমাজের আবর্জনা দূর করতে চাই। ঠিক তখনই সীমা বলে, আমি আমার ছেলেকে নিয়ে বেঁচে থাকতে চাই, আর তোমার মা কোনো কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, আমি তোমার মা। কথাটা শুনে যেন একেবারে আকাশ ভেঙে পড়ে তেজাসের ওপরে। কি শুনল এটা? একজন সিরিয়াল কিলার তার মা? এরপরে সিন কাট হয়ে যায় 1997 সালে অক্টোবর মাসে পুনের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সীমার একটা রেস্টুরেন্ট ছিল। আর সে সবাইকে খাবার দেওয়ার পরে কিছু পিঠা নিয়ে আসে তেজাসের জন্য। তেজাস তখন একেবারেই ছোট। সীমা তেজাসকে বলে পিঠা খেয়ে তারা একসাথে মুভি দেখতে যাবে। ঘটনা এরপরেই বর্তমানে চলে আসে। তেজাস কোনোভাবেই নিজেকে এটাকে বিশ্বাসই করাতে পারছিল না যে সীমাই তার মা। তেজাস তাকে নিয়ে আবারও সেই সেফ হাউসে চলে আসে। তেজাস আসলে বুঝতে পেরে গিয়েছিল যে অরুণ এই বিষয়টা আগে থেকেই জানত। সে অরুণকে জিজ্ঞেস করে, আপনি আগে থেকেই জানতেন, আর আপনি ইচ্ছে করে এই কেসটাতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তাই তো? অরুণ বলে, হ্যাঁ, আসলে সীমার শর্ত এটাই ছিল, সে আমাদের সাহায্য করবে, কিন্তু এই কেসটাতে তোমাকে আনতে হবে, তাই আমার হাতে আর কোনো পথ খোলা ছিল না। আর তেজাস যে সীমার ছেলে, এটা সীমা কাউকে বলতে নিষেধ করেছিল। আসলে সীমা চাইনি তেজাসের উপরে তার কোনো প্রভাব পড়ুক। তেজাস তখন একেবারে আপসেট হয়ে পড়ে আর বলে এই কেসটাতে সে আর কাজ করতে চায় না, সে চলে আসে। এরপরেই অরুণ সীমার সাথে কথা বলতে থাকে আর বলে, মাশরুমগুলো তুমি জেল থেকে নিয়ে এসেছিলে, তার মানে তুমি আগে থেকে প্ল্যান করে এসেছিলে। সীমা বলে, না, আমি ভেবেছিলাম হয়তো লাগতে পারে, এই জন্য নিয়ে এসেছিলাম। অরুণ বলে, তুমি পালিয়ে কেন গেলে? আর যদি পালিয়ে গেলেই তাহলে এত সহজে নিজেকে ধরা কেন দিলে? কি ছিল উদ্দেশ্য? সীমা চুপ করে থাকে। এরপরেই বলে, আসলে 25 বছর পরে নিজের ছেলেকে নিজের সামনে দেখার পরে এভাবে চেপে থাকাটা খুবই কষ্টকর। আমি আসলে বলতেই চাইনি, কিন্তু বলতে বাধ্য হয়েছি। আমি শুধু এখান থেকে পালিয়েছিলাম আমার ছেলে এবং তার বউয়ের জীবন দেখার জন্য। অরুণ বলে, তুমি সকালবেলাতে তাদের বিউটি পার্লারে গিয়েছিলে আর এখান থেকে পালিয়েছিলে 3টা বাজে। মাঝখানে এই 5 থেকে 6 ঘন্টা তুমি কোথায় ছিলে? তুমি কি সেই কপিক্যাট কিলারের সাথে দেখা করতে গিয়েছিলে? সীমা কিছুই বলে না। এরপরে রেগে গিয়ে অরুণ বলে, তোমাকে আবারও সেই জেলেই ফিরে যেতে হবে, তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। এদিকে তেজাস আজুবাকে এসে সরাসরি জিজ্ঞেস করে তার মায়ের ব্যাপারে। আজুবা বলে, আমি তাকে প্রমিস করেছিলাম আর সে চায়নি তার কোনো প্রভাব তোমার উপরে পড়ুক, কিন্তু কোনোভাবেই মানতে চাইছিল না তেজাস যে তার মা একজন সিরিয়াল কিলার যে মানুষদের খুন করত। এদিকে পল্লবী এবং হানিয়া সূর্যবংশের আরও একটি রিপোর্ট দেখে, যেখানে সে বলে 25 বছর আগে পুনেতে হওয়া মার্ডারের সাথে মুম্বাইতে হওয়া মার্ডারের অনেক মিল রয়েছে। তখনই পল্লবীর মাথায় একটা আইডিয়া আসে যে তারা যে 4টি খুনের ব্যাপারে জানে, হয়তো খুনি তার আগেও কাউকে খুন করেছে যেটার ব্যাপারে তারা একেবারে জানেই না। তাই হানিয়াকে সেই ব্যাপারে খোঁজ নিতে বলে। পরদিনই হানিয়া খুঁজে বের করে ফেলে যে এরকমের আরও একটা মার্ডার হয়েছে। সুনীল গুপ্তা, যার বয়স 27 বছর, তাকে 7 মাস আগে একটা বাংলোর কুয়াতে পাওয়া গেছে। তার গলাতেও লাইলনের রশি পেঁচিয়ে তাকে মেরে ফেলা হয়েছে আর চোখ খোলা রাখার জন্য গ্লু দেওয়া হয়েছে চোখে। আর এই লোকটা একটি আইটি কোম্পানিতে কাজ করত, জাইলোকম টেকনোলজি। আর এই আইটি কোম্পানিটা সে আইটি কোম্পানিগুলোর মধ্যে একটা যেগুলো সরকারের কেস ফাইলগুলো ডিজিটালাইজ করার জন্য কাজ নিয়েছিল। পল্লবী এই বিষয়টা অরুণকে জানায়। এদিকে সীমাকে আবারও জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই অরুণ সেখানে চলে আসে এবং সুনীলের সেই কেসটা দেখায় আর বলে, তোমার কেস ফাইলের ভেতরে তো কোনো ভিকটিমকে তুমি কুয়াতে ফেলোনি, তাহলে এই কপিক্যাট কিলার ভিকটিমকে কুয়াতে কেন ফেলল? কিন্তু সীমা বলে, হ্যাঁ, এই খুনটা সে কপিক্যাট কিলারই করেছে। অরুণ বলে, কেন? তোমার এটা মনে হলো কেন? সীমা বলে, এটা শুধু আমি তেজাসকেই বলবো, আমার ছেলেকে আমি আরও একবার দেখতে চাই জেলে যাবার আগে। অরুণ তার এই শর্তটা মানতে বাধ্য হয়। এরপরেই অরুণ কল করে তেজাসকে এবং তেজাসকে সেই ফটোগুলো দেয় আর সীমার শর্তের কথা বলে। তেজাস প্রথমে রাজি না হলেও পরে যখন জানতে পারে এই সুনীল গুপ্তা সেই আইটি কোম্পানিতে কাজ করে যে কোম্পানিটা ফাইল ডিজিটালাইজ করার জন্য কন্ট্যাক্ট পেয়েছিল, তখনই তেজাসের আগ্রহটা আবারও বেড়ে যায়। তেজাস সেখানে চলে আসে। তেজাস আর অরুণ সীমার সামনে বসে। সীমা বলতে শুরু করে, সেদিন মঙ্গলবার ছিল, আমি উপোস রেখেছিলাম আর রেস্টুরেন্ট বন্ধ করে আমি সবকিছু ধোয়ার কাজ করছিলাম। তখনই জোসেফ সেখানে চলে আসে। সে মাতাল ছিল
আর সে আমার প্রতিবেশীই ছিল। মাঝে মধ্যে আমার রেস্টুরেন্টে খেতে আসতো। জোসেফ ভালো লোক ছিল না সেটা আমি জানি, এজন্য আমি তখনই তাকে বের হয়ে যেতে বলি। কিন্তু জোসেফ মদ খেয়ে আমাকে রেপ করার চেষ্টা করে। আমি যখন তাকে আঘাত করে বাইরে বের হয়ে আসি, তখন সেও বাইরে এসে আমাকে প্রচণ্ড আঘাত করে। জ্বলন্ত সিগারেট দিয়ে আমার হাত পুড়িয়ে দেয়। আর বাধ্য হয়ে আমি তার মাথায় আঘাত করে বসি। আর এরপরেই সেখানে বালতিতে থাকা রশি দিয়ে আমি তার গলায় পেঁচিয়ে ধরি। আর সেই দিনই প্রথম গলায় রশি পেঁচিয়ে আমি কাউকে খুন করি। আর ঠিক ওই সময়টাতে আমার বাবা সেখানে চলে আসে। বাবা আমাকে দেখেই সবকিছু বুঝে গিয়েছিল। আর এরপরেই সবকিছু লুকানোর জন্য জোসেফের ডেড বডিটা কুয়োতে ফেলে দেয়। আর সারা রাত ভরে সেই কুয়োটা সিল করে দেয়, যাতে করে এই বিষয়টা কারোর সামনে না আসে। অরুণ বলে, তার মানে কপিক্যাট কিলার তোমার প্রথম মার্ডারটাও কপি করেছে। তেজাজ বলে, কিন্তু সে এটা জানলো কি করে? হয়তোবা সীমা মিথ্যে বলছে। তখনই সীমা তার হাতের সেই সিগারেটের পোড়া ক্ষতটা দেখায়, যেগুলো এখনো থেকে গিয়েছিল। সীমা বলে, আমার সেই খুনটা হয়তোবা একজন দেখেছিল, আর সেটা ছিল জোসেফের ছেলে অ্যালেক্স। আমি সেই দিন বাসায় ভেতরে ঢোকার পরেই দেখি সে হাসি মুখে বসেছিল। সীমা বলে, হয়তো অ্যালেক্স সেদিন পুরো বিষয়টা দেখে ফেলেছিল। আর আমার মনে হয় সেই এই কপিক্যাট কিলার, নয়তোবা এই খুনের ব্যাপারটা আর কেউ জানত না। আর আমি জোসেফকে মেরে অ্যালেক্সকে অনাথ করে দিয়েছিলাম। এজন্য অ্যালেক্সকে আমার সাথেই আমি রেখে দিয়েছিলাম। কথা শুনে অবাক হয়ে যায় তেজাজ। সীমা আরও বলে, যেদিন অরুণ স্যার আমাকে অ্যারেস্ট করেছে এরপরে থেকে আমি অ্যালেক্সকে কখনো দেখিনি। তেজাজ বলে, আমি জানি ওকে কিভাবে খুঁজে বের করতে হবে। আর এরপরেই এবং এই ব্যাপারে জিজ্ঞেস করে। আজবা বলে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি এটা করেছি। আমার হাতে আর কোনো উপায় ছিল না। একজন মাতালকে মেরে ফেলার জন্য আমার মেয়েকে পুলিশে দিতাম? কখনোই না। আর এই জন্যই সেই বাড়িটা আমি এখন পর্যন্ত বিক্রি করিনি। আর আমি অ্যালেক্সকে একেবারেই পছন্দ করতাম না, কিন্তু অ্যালেক্স সবসময় সীমার কাছাকাছি থাকতো। তাকে দেখে মনে হতো সেই সীমার আসল ছেলে। এরপরে আজুবা বলে, যখন আমরা মুম্বাইতে চলে আসি তখন আমি ওকে সূচক শেল্টার হোমে রেখে এসেছিলাম। এরপরে ও আমার সাথে কখনো যোগাযোগ করেনি, আমিও করিনি। ও কোথায় আছে এখন আমি জানি না। সেই শেল্টার হোমে যাওয়ার পরে তেজাজ জানতে পারে অ্যালেক্স খুবই স্মার্ট একটি ছেলে ছিল ছোটবেলা থেকেই, কিন্তু সে কার সাথে তেমন কথা বলতো না, আর বদমেজাজি টাইপের ছিল। যখন রেগে যেত প্রচণ্ড ভাঙচুর করত। এখানে সে ১২ বছর ছিল, কিন্তু এই ১২ বছরে তার কাছে থাকা ব্যাগটা সে কাউকেই ধরতে দেয়নি। সেটার ভেতরে কি আছে কেউ জানে না। এছাড়া অ্যালেক্স কিছুটা বড় হওয়ার পরপরই সে ছোটখাটো ক্রাইম করতে শুরু করে, চুরি, ছিনতাই, এইসব কিছু। আর এরপর একদিন হঠাৎ করে এই শেল্টার হোম থেকে সে গায়েব হয়ে যায়, কাউকে কিছু না বলেই। আর ১ বছর আগে সে আমাকে কল করেছিল, বলেছিল সে ভালো হয়ে গেছে, আর সে এখন একটা বিয়েও করেছে। তেজার সাথে সাথে সেই নাম্বারটা নিয়ে নেয়। আর ঠিক তখনই দেখা যায় সে অ্যালেক্স আর কেউ নয়, সেই লোকটা যে সবসময় তেজাস এবং সীমাকে ফলো করছিল। এরপরেই তেজাস একটা টিম নিয়ে চলে যায় তাদের পুনের সেই বাড়িতে, আর কুয়া থেকে সেই ডেড বডিটা অর্থাৎ জোসেফের কঙ্কালটা তারা উদ্ধার করে। এদিকে হানিয়া সেই নাম্বারটা ট্র্যাক করে সেটার লোকেশন পাঠিয়ে দেয় তেজাসের নাম্বারে। সেখানে যাওয়ার পরে অ্যালেক্সের ঘরের চাবিটাও সে সিকিউরিটি গার্ডের কাছে পেয়ে যায়, কারণ মাছের খাবার দেওয়ার জন্য মাঝে মধ্যেই সেই সিকিউরিটি গার্ড অ্যালেক্সের বাসায় আসতো। এদিকে অ্যালেক্স চলে এসেছিল তানভীর কাছে, আর সে নিজেকে তেজাসের ছোটবেলার বন্ধু পরিচয় দিয়ে বাসার ভেতরে ঢুকে যায়। তানভীর সাথে গল্প করতে শুরু করে। তেজাস অ্যালেক্সের বাসাটা খুব ভালো করে দেখে, আর ঠিক তখনই সেই লুকানো ব্যাগটা সে খুঁজে পায়। লুকানো ব্যাগের ভেতরে কিছু মেয়েদের জামা কাপড় ছিল, আর সেই কৌটার ভেতরে সেই ছবিটা সে দেখতে পায়, আর যেটা থেকে সে নিশ্চিত হয় এই হচ্ছে সেই অ্যালেক্স। এছাড়া সেখানে সেই রশিটাও খুঁজে পায়। এটা থেকে সে আরও নিশ্চিত হয়ে যায় যে অ্যালেক্সই সেই কপিক্যাট কিলার। এদিকে অ্যালেক্সের সাথে কথা বলে তানভীর একটু অদ্ভুত লাগে, কারণ তার কথাবার্তাগুলো একটু অদ্ভুত টাইপের ছিল। কিছুক্ষণ পরেই সেখানে দিব্যা চলে আসে। তানভীর তাকে বলে তার সাথে বাসায় থাকার জন্য, কারণ সে অ্যালেক্সকে দেখে একটু ভয় পাচ্ছে। এরপরে দিব্যা তার সাথে যে গল্প করতে শুরু করে। এদিকে ভেতরে এসে তানভীর কল করে তেজাসকে। তখনই তানভীর বলে তার ছোটবেলার বন্ধু অ্যালেক্স এখানে এসেছে। নামটা শুনতেই চমকে যায় তেজাস, আর বলে ও এখন কোথায়। তানভীর ভেতরে এসে বলে ও তো এখন চলে গেছে, এখানেই ছিল। তেজাস বলে ও খুবই ডেঞ্জারাস, ওর কাছ থেকে সাবধানে থেকো। তখনই তানভীর বলে আমার একটু অদ্ভুত মনে হয়েছিল, তাই লুকিয়ে ওর ফটো তুলে রেখেছিলাম। তেজাস খুশি হয়ে যায়, আর সেই ফটোটা তাকে পাঠাতে বলে। তেজাস এরপরে সেই ফটোটা পল্লবীকে পাঠায়, আর বলে এই ফটোর ব্যাপারে ইনফরমেশন বের করতে। পল্লবী জিজ্ঞেস করে কি চলছে। তেজাস বলে তোমাকে এসে আমি সবকিছু জানাবো।
ঠিক তখনই তেজাস দেখতে পায় সেখানে একটা বারের নাম লেখা। তেজাস ভাবে হয়তোবা এই বারেই অ্যালেক্স কাজ করে। সে সোজা চলে যায় সেই বারে আর তার টিমকেও নিয়ে আসে। কিছুক্ষণ খোঁজার পরেই তেজাস সেখানে অ্যালেক্সকে বার বয় হিসেবে কাজ করতে দেখে আর সাথে সাথেই তেজাস তাকে মারধর করে এবং অ্যারেস্ট করে নেয়। এরপরে ইন্টারোগেশন রুমে এসে তেজাস অ্যালেক্সকে বলে, আমি সবকিছু শুরু থেকে শুনতে চাই। অ্যালেক্স বলে, আমি সবসময় ভাবতাম যে তোমার এবং আজবার দোষ, কিন্তু পরে ভাবলাম তোমাদের দোষ কেন হবে? তোমাদের কোনো দোষ নেই, সব দোষ গডের। সে আমার জীবনটা এমন কেন করলো? জানো, মাই সব থেকে আমাকে বেশি ভালোবাসতো। পৃথিবীতে তার মতো কেউ আমাকে ভালোবাসেনি। কিন্তু আমি তোমাদের সবাইকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন আমি তোমাকে টিভিতে দেখলাম। আমি অনেক খুশি হয়েছিলাম। আর এরপরেই সবসময় আমি তোমাকে ফলো করতাম। আর এরপরে হঠাৎ করে একদিন পার্লারের সামনে আমি মাকে আর তোমাকে একসাথে দেখি। অর্থাৎ মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। সেই দিন থেকে আমার জীবনটা নতুন করে শুরু হয়। আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমি আমার পুরো পরিবারকে আবার ফিরে পাবো। তেজাস বলে, হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু এই ব্যাগের ব্যাপারে কি বলবে? ব্যাগটা দেখার পরেই অ্যালেক্স প্রচণ্ড রেগে যায় আর বলে, ওই ব্যাগটা আমার, তুমি এটা ধরবে না। কিছুক্ষণ পরে সে নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে, তুমি তো আমার ভাই। এরপরেই তেজাস বলে, এই ব্যাগের ভেতরে যা আছে সেগুলো কার? অ্যালেক্স তখন পুরো বিষয়টা বলে। সে যেদিন জানতে পারে যে তাকে শেল্টার হোমে রেখে আসা হবে, তখনই সে দৌড়ে সীমার আলমারিতে যায় আর সেখানে যা যা জিনিস পায় সেগুলো সে নিয়ে আসে তার মায়ের স্মৃতি হিসেবে। আর সেটার ভেতরেই এই রশিও ছিল। তেজাস বলে, তাহলে তুমি ওদের কেন মেরেছ? অ্যালেক্স অবাক হয়ে যায়। আমি কাকে খুন করব? কিন্তু তেজাস অ্যালেক্সের কথা বিশ্বাস করে না, বাইরে চলে আসে। বাইরে আসার পরে পল্লবী বলে, অ্যালেক্স সত্যি বলছে। 408টা মার্ডার যেদিন হয় সেদিন রাতে সে বারে সে নাইট শিফট করেছিল। অনেক আই উইটনেস রয়েছে যারা সেই সব রাতে অ্যালেক্সকে বাড়ি ডিউটি করতে দেখেছে। তেজাস তখন বুঝতে পেরে যায় তারা যে কপিক্যাট কিলারকে খুঁজছে সেটা অ্যালেক্স নয়। সে অ্যালেক্সকে ছেড়ে দেয়। এরপরেই দেখা যায় একটা রুমের ভেতরে অনেকগুলো পেপার কাটিং আর সে ল্যাপটপে টাইপ করছিল যে সে সীমার সাথে দেখা করতে চায়। এদিকে তেজাস অ্যালেক্সকে তার বাসায় ডাকে খাবারের জন্য আর সেখানে সবাই ছিল। আর দেখা যায় দিব্যার সাথে অ্যালেক্সের একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে যায়। আর খাবারের শেষে অ্যালেক্স এবং তেজাস কথা বলতে থাকে। সেখানে সীমার ব্যাপারে অ্যালেক্স অনেক কিছু তেজাসকে বলে যেগুলো তার কোনো কিছুই মনে ছিল না। আর সে বলে সীমা অনেক ভালো একজন মানুষ আর সে তার সাথে দেখা করতে চায়। তেজাস বলে সেটা সম্ভব নয়, তারপরেও সে চেষ্টা করবে। আসলে অ্যালেক্স জানত না যে সীমা একজন সিরিয়াল কিলার এবং সেই তার বাবাকে খুন করেছে। এজন্য তেজাস তাকে বলে সীমাকে একটি নার্সিং হোমে রাখা হয়েছে কারণ সে রোগে আক্রান্ত, আর এই জন্য সেই নার্সিং হোম থেকে তার সাথে কাউকে দেখা করতে দেয়া হয় না। এদিকে দিব্যা তানবিকে বলে যে তার অ্যালেক্সকে ভালো লেগে গেছে। আর ঠিক ওই সময়টাতে পুলিশ অফিসার প্রবীণ চলে আসে আর যে অ্যালেক্সকে একটা পার্সেল দিয়ে যায় কারণ তার নামে সেটা এসেছিল। দেখা যায় সেই পার্সেলের ভেতরে কিছু ছবি ছিল যেখানে সেই কপিক্যাট কিলার সেই ভিকটিমদের মারছে। এছাড়া সেখানে একটা চিরকুটও ছিল যেটার ভেতরে লেখা ছিল যে সে সীমার সাথে কথা বলতে চায়। এরপরে সিন কাট হয়ে যায়। 1999 সালের পুনের আরও একটি ঘটনা দেখানো হয় যেখানে সীমার রেস্টুরেন্টে একটি পরিবার খেতে এসেছিল। সেখানে একটা ছোট বাচ্চা ছিল, সুহাস। আর সে খাবার খাচ্ছিল না দেখে তার বাবা তাকে বকাঝকা করছিল এবং বলছিল, কালকের মারের কথা কি তুমি ভুলে গেছো? এই কথাটা সীমা শুনে ফেলে। সুহাস যখন হাত ধুতে যায় ঠিক তখনই সীমা তাকে বলে, তোমার হাতে আঘাত লাগলো কি করে? এরপরে সে সুহাসের পুরো বডি চেক করে যেখানে পুরো বডিতেই মারের চিহ্ন ছিল। সীমা বুঝে যায় সুহাসকে তার বাবাই টর্চার করে। তখনই সীমা বলে, তুমি টেনশন করো না, আমি তোমাকে সাহায্য করব। আর এর কয়েকদিন পরে রাতে সীমা রেডি হয়ে চলে যায় সুহাসের বাড়িতে। লুকিয়ে সেই বাড়িতে ঢোকে যেখানে সুহাসের বাবা ঘুমাচ্ছিল। কিন্তু কিছু একটা শব্দ শুনে সে জেগে যায় আর জানলার কাছে আসতেই সুযোগ বুঝে সীমা তার গলায় রশি পেঁচিয়ে ধরে এবং তাকেই সেখানে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর সেখানে অপেক্ষা করতে থাকে 2 ঘন্টা পর্যন্ত যাতে করে ডেডবডি একেবারেই জড়সড় হয়ে যায়, যাতে করে সে চোখগুলো খোলা রাখতে পারে। আর এভাবেই সেদিন সীমা সুহাসকে তার বাবার টর্চারের হাত থেকে মুক্তি দিয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। অরুণ এবং তেজাস দুজনে মিলে সিদ্ধান্ত নেয় সীমার ব্যাপারটা তাদের টিমকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু সীমা এবং তেজাস যে মা আর ছেলে এটা জানানো হবে না। তারা সেটাই করে। আর এরপরে খুনি যে পার্সেলটা তেজাসকে দিয়েছিল সেখানে যে ফোন করার কথা ছিল সেই ফোনের জন্যই তারা অপেক্ষা করে। আর এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই খুনি ফোন করে সীমাকে আর সেখানে সে ভয়েস চেঞ্জ করে কথা বলছিল। আর সেখানে সেই খুনি সীমাকে নিজের ফ্যান বলে পরিচয় দেয় আর বলে সে তার একজন শিষ্য, সে তাকে সম্মান করে। সেই খুনি বলে, আমি আপনাকে সবসময় আমার প্রেরণা হিসেবে মানতাম আর এই জন্যই আমি আপনাকে নকল করেছি। সীমা তার সাথে কথা বলে কথা বের করার জন্য বলে, হ্যাঁ
আমি তোমার কাজে খুশি হয়েছি। সীমা তাকে জিজ্ঞেস করে সে তো 4টা খুন করেছে, 5 নম্বর খুনও সে কি করবে? সে কাকে খুন করবে সেটা কি সিলেক্ট করেছে? সেই খুনি বলে কাকে খুন করবে সেটা সিলেক্ট করেনি, কিন্তু খুন করবে এটা নিশ্চিত, কারণ এই সমাজে অনেক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে। সীমা খুনির সাথে কথা বলে এটা জানতে পারে যে খুনি সে ভিকটিমদের মারার আগে তার সাথে পার্সোনালি দেখা করে, আর এরপরেই সে তাদের সিলেক্ট করে সে তাকে মারবে কি না। সে তাকে আবার ফোন করবে। যখন সে 5 নাম্বার মার্ডার করবে ফোন কাট হয়ে যায়। এরপরে হানিয়া বলে তারা কোনোভাবে কলটা ট্রেস করতে পারেনি, কারণ সে অনেক প্রোটেকশন ইউজ করেছিল। এরপরেই সীমা বলে তার কাছে মনে হচ্ছে এই খুনি একজন মেয়ে। তেজাস বলে না, খুনি কখনোই মেয়ে হতে পারে না, সে একজন পুরুষ, কারণ তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখেছে, যেটা দেখার পরে তারা নিশ্চিত হয়েছে খুনি একজন পুরুষ। এরপরে সীমা বলে খুনি যেই হোক না কেন সে নিজের জন্য মানুষদের মারে, আমার মতো নয়। আমি কোনো ভিকটিমদেরই নিজের জন্য মারিনি এবং তাদের পার্সোনালি চিনতাম না, কিন্তু এই খুনি আমার থেকে আলাদা, কিন্তু সে ভাবে সে আমার মতোই। সীমা আরও বলে যে এই কপিক্যাট কিলার মানুষদের এই জন্যই মারে, হয়তো সেই সব মানুষগুলো তাকে কষ্ট দিয়েছে অথবা তার ক্ষতি করেছে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তেজাস এবং অরুণ বলে তাহলে 5 নম্বর মার্ডার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া হাতে আর কোনো উপায় নেই। সবাই সেখান থেকে চলে গেলে তেজাস আবারও ফিরে আসে আর সীমাকে বলে হোস যে সিক্রেটটার কথা বলেছিল সেটা কি আমি? সীমা বলে হ্যাঁ। সীমা বলতে থাকে আসলে জেলখানায় যখন হোস আমার সাথে বারবার দেখা করতে আসতো, আমার সব কথা শুনতো, তখন আমার মনে হলো তাকে দিয়ে আমি তোমার খোঁজ নেই, কারণ 25 বছর তোমাকে ছাড়া আমি আলাদা থেকেছি। কিন্তু হোস তোমার ব্যাপারে খোঁজ নিয়ে কোনোভাবে জানতে পেরে যায় যে তুমি আমার ছেলে, আর ও যখন ধরা পড়ল তখন আমার মনে হয়েছে ও তোমার জীবন ধ্বংস করে দিতে পারে, সবাইকে বলে যে তোমার মা একজন সিরিয়াল কিলার, আর সেটা আমি হতে দেইনি। আর এই জন্যই আমি ওকে ওই কথাগুলো বলেছিলাম, যাতে করে হোস নিজেকে শেষ করে দেয়। তেজাস তার মায়ের দিকটা বুঝতে পারে, আর এরপরেই সেই ছবিটা দেখায় যেটা সে অ্যালেক্সের কাছ থেকে পেয়েছিল, তাদের 3 জনের ছবি। আর এইবার তেজাস তার মায়ের জন্য এক পাতা টিপ নিয়ে এসেছিল, কারণ সেই ছবিতে তার মা টিপ পড়েছিল। এতে সীমা অনেক খুশি হয়, সে বুঝতে পারে তেজাস তাকে মা বলে মানতে শুরু করেছে। তেজাস অ্যালেক্সের কাছ থেকে সীমার ব্যাপারে যা যা জেনেছে সবকিছু বলে, আর বলে অ্যালেক্স তার সাথে দেখা করতে চায়। সীমা এতে রাজি হয়ে যায়। তেজাস অ্যালেক্সকে কল করে বলে দেয় যে সীমার সাথে সে দেখা করতে পারবে। এদিকে তেজাস এবং তার টিম রাতের বেলা বসে মিটিং করছিল যে নেক্সট খুনটা কোথায় হবে, কারণ খুনগুলোর কোনো নির্দিষ্ট লোকেশন প্যাটার্ন ছিল না। এদিকে সকালে অফিসে আসার আগে তেজাস তানভীকে বলে আজকে অ্যালেক্স আর সীমা দেখা করতে যাবে। এটা শুনে তানভী অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তার কাজ ছিল বলে সে বের হয়ে যায়। এদিকে অ্যালেক্স রেডি হচ্ছিল আর তেজাস তাকে পিক আপ করার জন্য আসছিল। ঠিক ওই সময়টাতে দেখা যায় কেউ একজন অ্যালেক্সের কাছে আসে। সে অ্যালেক্সের বাসার ভেতরে যায়। অ্যালেক্স বলে আমি জানি তুমি হয়তো আপসেট, কিন্তু এই বিষয়ে আমরা পরে কথা বলবো, আমার এখন কোথাও যেতে হবে। এটা বলে সে জামা পরতে শুরু করে। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেটাই ছিল সেই কপিক্যাট সিরিয়াল কিলার, যে রশি বের করে অ্যালেক্সকে পিছন থেকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তেজাস অ্যালেক্সের বাসায় আসার ঠিক আগ মুহূর্তে খুনি সেখান থেকে বের হয়ে যায়। অ্যালেক্সের এই অবস্থা দেখে তেজাস ভেঙে পড়ে, আর তারা সবাই বুঝতে পেরে যায় যে অ্যালেক্সই ছিল সেই কপিক্যাট কিলারের 5 নম্বর টার্গেট। এরপরে খুনি আবারও কল করে। সেখানে সীমা তার সাথে কথা বলে কথা বের করার চেষ্টা করে আর বলে তার মানে অ্যালেক্স একজন রাক্ষস, যার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই খুনি বলে হ্যাঁ ঠিক বলেছেন, বাকি সবার মতো অ্যালেক্সও তার আসল রূপ আমাকে দেখিয়েছে। তখনই সীমা খুনিকে বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমি চাই সেই মজাটা আমিও নেব। খুন করার মধ্যে যে মজাটা আছে, তুমি যে অনুভূতিটা নিচ্ছ সেটা আমিও অনুভব করতে চাই। আমি চাই তুমি আমাকে ভিডিও কলে রেখেই খুনটা করো। কিছুক্ষণ চুপ থাকে সেই খুনি, আর এরপরে বলে ঠিক আছে সব ব্যবস্থা করে আমি আপনাকে কল করব। এর কয়েকদিন পরেই দেখা যায় সেই খুনি আবারও ভিডিও কল করে। সে গান গাইছিল গুনগুন করে, আর এরপরেই দেখা যায় সে একজন ডক্টরকে তার পার্সোনাল চেম্বারে বেঁধে রেখেছিল মেরে ফেলার জন্য। এদিকে তেজাস এবং তার টিম সেই ভিডিও দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করছিল সেই লোকেশনটা কোথায়। ঠিক তখনই সেই ভিডিওতে ডাক্তারের কয়েকটা সার্টিফিকেট তারা দেখতে পায়। একটু পরেই সেখান থেকে তারা ডিটেলসও বের করে ফেলে। আর লোকটার নাম ছিল ডক্টর মহেন্দ্র। সে একজন ডেন্টিস্ট ছিল, আর তার ডেন্টিস্ট ক্লিনিকটা এখান থেকে 10 মিনিটের দূরত্বে। তেজাস একটা টিমকে নিয়ে যায় সেই জায়গায়, আর যাবার আগে সীমাকে বলে ওই খুনিকে 10 মিনিটের জন্য আটকে রাখার জন্য যেভাবেই হোক। সীমা সেটাই করে, তাকে কথায় ভুলিয়ে রাখে, কিন্তু সেই খুনি তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাইছিল। এজন্য ডক্টর মহেন্দ্রকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করতে থাকে। এদিকে ওই সময়টাতে তারা সে ক্লিনিকে পৌঁছে গিয়েছিল। তেজাস খুনিকে হাতে নাতে ধরতে চাইছিল, কিন্তু দরজা খুলতে যেয়ে
সেখানে ছোট্ট একটা আওয়াজ করে ফেলে, যার ফলে খুনি বুঝে যায় যে এখানে পুলিশ চলে এসেছে। সাথে সাথে সে পালাতে শুরু করে। বাকিরা মহেন্দ্রকে হসপিটালে নিয়ে যায় আর তেজাস তাকে ফলো করতে থাকে, কিন্তু একটা সময় হারিয়ে ফেলে। আর ঠিক তখনই সেই খুনি তেজাসকে পেছন থেকে মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তেজাসকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডক্টর বলে ইনজুরি তেমন সিরিয়াস নয়। অরুণ তাকে কল করে আর বলে সিরিয়াস ইনজুরি হতে পারত। তেজাস বলে আমারও ঠিক একই প্রশ্ন, সে আমাকে মেরে ফেলতে পারত বা আরো গুরুতরভাবে আহত করতে পারত, কিন্তু সেটা সে না করে কেন সেভাবে চলে গেল। এরপরে তেজাস কল করে সীমাকে। তেজাস জানায় মহেন্দ্র ঠিক আছে আর এখন তাদের কাছে একটা সলিড উইটনেসও রয়েছে। তখনই সীমা তাকে বলে তার আরও একটা কথা মনে পড়েছে। খুনি যখন ভিডিও কল দিয়েছিল তখন গুনগুন করে সে একটা গান গাইছিল। ঠিক এই গানটা আমি শিরান গোখলেকে যখন মেরেছিলাম তখন গেয়েছিলাম। আসলে আমি আমার প্রত্যেকটা ভিকটিমের জন্য আলাদা গান বাছাই করতাম, কারণ আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হতো যাতে করে ডেড বডি একেবারে শক্ত হয়ে যায় আর আমি তার চোখ মেলে রাখতে পারি। আর এই জন্যই আমি গানগুলো বাছাই করতাম। আর সেই গানটা শুনে আমার মনে হয় যে সেই দিন আমাকে সুহাস দেখে ফেলেছিল, আর এই সুহাসই হচ্ছে সেই কপিক্যাট কিলার। হয়তো সুহাস সেই দিন ঘরে উপস্থিত ছিল, সে তার বাবাকে মেরে ফেলতে দেখে ফেলেছিল। শিরান গোখলের স্ত্রী এবং তার ছোট ছেলে সুহাস ছিল। তার স্ত্রীর বয়স এখন প্রায় 75। তার এই খুনি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তার মানে সেই কপিক্যাট কিলার হচ্ছে সুহাস। তেজাস তার টিমের মাধ্যমে খবর নেয় শিরান গোখলের স্ত্রী এখন পুনের একটা ওল্ড এজ হোমে থাকে। তেজাস সেখানেই চলে যায় এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানা যায় শিরান গোখলের স্ত্রীর ভুলে যাওয়ার রোগটা অনেক বেড়ে গেছে, সে কাউকেই ঠিকঠাক মতো চিনতে পারে না। ম্যানেজার আরও বলে কয়েক বছর আগে শিরান গোখলের ছেলেই তার মাকে এখানে রেখে গেছে। তেজাস তাকে পান দেয়, কারণ পান খেতে সে অনেক পছন্দ করে, কিন্তু সেই বৃদ্ধ মহিলা তেজাসকেই নিজের সুহাস বলে ভেবে নেয় আর বলে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমার বাবা এখনই চলে আসবে, তোমাকে আবারও মারবে, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি কেন মেয়েদের মতো সাজো। তখনই জানা যায় সুহাস আসলে ছোটবেলা থেকেই পুতুল দিয়ে খেলতে ভালোবাসত, মেয়েদের মতো সাজতে পছন্দ করত, আর এটা শিরান গোখলের একেবারেই পছন্দ ছিল না। এই জন্যই সে তার ছেলেকে প্রচণ্ড টর্চার করত। তখনই তারা খবর পায় ডক্টর মহেন্দ্রর জ্ঞান ফিরেছে। তারা চলে যায় তার সাথে কথা বলতে। তারা সেখানে গেলে মহেন্দ্র বলতে শুরু করে সেই খুনিটা ছিল শেফালি। সে শেফালির ব্যাপারে বলতে থাকে যে শেফালির সাথে তার একটা পাবে দেখা হয়েছিল আর সে খুবই আকর্ষণীয় ছিল। তারা একে অপরের সাথে ডেট করতে শুরু করে। এরপরে আমরা দুজনে আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই শেফালি পুরো লাইট অফ করে দেয় ঘরের। আমি ভেবেছিলাম সে লজ্জা পেয়েছে। এরপরেই আমরা একে অপরকে কিস করতে শুরু করি। যখনই আমি তাকে স্পর্শ করি তখনই আমার হাত কিছুটা ডিফারেন্স অনুভব করে, বিশেষ করে নিচের দিকটায়। মহেন্দ্র বলে আমি যেহেতু একজন ডক্টর আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে নিশ্চিত শেফালি তার লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেছে। আর তখনই আমার ইন্টারেস্ট একেবারে শেষ হয়ে যায়। আমি শেফালিকে বাসায় চলে যেতে বলি। সে কাঁদছিল। কিছুক্ষণ পরে সে বাসায় চলে যায়। এরপরে তার সাথে আর কখনো আমার দেখা হয়নি। আর এরপরে হঠাৎ করেই সে আমার ক্লিনিকে চলে আসে। সেই সেফ হাউসে সবাই মিলে আবারও মিটিং করে। অরুণ এবং তেজাস 2-2-4 করে মিলিয়ে ফেলে যে সুহাসী পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন অপারেশন করে শেফালি হয়েছে, আর তাকে যারাই রিজেক্ট করছে সে সেই সব লোকগুলোকেই মেরে ফেলছে। সীমা বলে আমারও এটাই মনে হয়, ও মেয়ে হোক বা ছেলে, ও যদি ছেলেও থাকতো ওকে যদি কোনো মেয়ে রিজেক্ট করতো হয়তোবা সে একই কাজ করত, তাদেরও মেরে ফেলতো। ওর ভেতরে সব থেকে বড় ক্ষোভটা হচ্ছে রিজেকশনের। কেউ ওকে রিজেক্ট করলেই সে ওকে মেরে ফেলে। এরপরে আবারও দেখা যায় শেফালি তাকে কল করে। সীমা তার সাথে কথা বলতে থাকে। শেফালি বলে কেন আপনি আমাকে ধোঁকা দিলেন? সীমা বলে আমরা জেনে গেছি যে তুমি সুহাস। শেফালি বলে হ্যাঁ, হয়তো আমাকে এভাবেই সৃষ্টি করেছে, কিন্তু আমি কখনোই একজন ছেলে ছিলাম না, আর এটা কেউ বুঝতে চায়নি। আর যখন আমি পরিপূর্ণ একজন নারী হলাম তখনও পুরুষরা আমাকে বুঝতে চায়নি, আর এই জন্যই আমি ওদের মেরে ফেলেছি। ওরা কেউ সত্যিকারের ভালোবাসার বিষয়টা বুঝতো না। ওরা আমাকে ধোঁকা দিয়েছে, আর সবার মতো আপনিও আমাকে ধোঁকা দিয়েছেন। সীমা বলে আমিও আমার ভালোবাসার জন্য করেছি, আমার ছেলের ভালোবাসার জন্য। তখনই শেফালি বলে কিন্তু আমি তো তার থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আর আপনার ছেলে যে এখন সুখী রয়েছে সেটার জন্য আমিই দায়ী। আমি তাকে সুখী করেছি। আপনি যে আপনার সুখী পরিবারটা দেখছেন সেটার জন্যও দায়ী আমি। আর যেহেতু আপনি আমাকে ধোঁকা দিয়েছেন আপনার সেই সুখের পরিবারটাকে আমি ধ্বংস করে দেব। কথাটা শুনে অবাক হয়ে যায় তেজাস আর সীমা। কল কেটে দেয় শেফালি। সীমা বলে তার মানে শেফালি তেজাসের ওপরে অনেক দিন থেকেই নজর রাখছে, এমনকি হয়তোবা সে তার জীবনেরও একটা অংশ। এরপরে সীমা তেজাসকে জিজ্ঞেস করে তুমি কার কাছে সবথেকে বেশি হ্যাপিনেস পাও? তেজাস বলে আমার স্ত্রী তানভি। সীমা বলে তোমার সাথে তানভির পরিচয় হয়েছে কি করে? কেউ কি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছে? তখনই তেজাস বলে হ্যাঁ, দিব্যা। এরপরে ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা দেখানো হয়।
যেখানে সুহাসের বাবা মারা যাবার পরে সুহাস অনেক খুশি ছিল, কারণ কেউ আর তাকে টর্চার করত না। এরপরে সুহাস তার মায়ের সাথে সীমার রেস্টুরেন্টে যেত, আর সে সীমাকে অনেক ভালোবাসতে শুরু করে। কিন্তু যখন সে শুনতে পায় যে সীমা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে প্রচণ্ড কাঁদতে শুরু করে। এরপরেই ৮ বছর আগে সুহাস তার মাকে সেই ওল্ড এজ হোমে রেখে চলে আসে, আর এরপরেই সে বাইরে যায় চিকিৎসা নেওয়ার জন্য। ১৮ মাসের একটা কঠিন ট্রিটমেন্টের মধ্য দিয়ে সে যায়, আর এরপরেই সুহাস হয়ে যায় শেফালি। আর এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে। দেখা যায় দিব্যাই ছিল সেই কপিক্যাট সিরিয়াল কিলার, যে এতদিন সীমার কপি করে খুন করে আসছিল। আর সেই খুনের কারণটা ছিল, সে যখন ছেলে থেকে মেয়ে হয়েছে, যেসব ছেলেরা এটা জানার পরে তার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে, দিব্যা তাদেরকে মেরে ফেলেছে। তখনই দেখা যায় তানভীর বাসায় কলিং বেল বাজে। সে দরজা খুলতেই দেখতে পায় সেটা ছিল দিব্যা। দিব্যা বলে সে তার পার্স নিতে ভুলে গেছে। তানভী বলে ঠিক আছে, তুমি নিয়ে যাও, কারণ তার চোখে অনেক ঘুম ছিল। সে ঘুমাতে চলে যায়। তখনই দেখা যায় তেজাস তাকে কল করেছে। তেজাসের ফোনটা রিসিভ করতেই তেজাস বলে দিব্যা আসলে কখনোই দরজা খুলবে না, কারণ সেই হচ্ছে সেই কপিক্যাট কিলার। কোনো রিয়াকশন করার আগেই তানভীকে অজ্ঞান করে ফেলে দিব্যা। তেজাস আর তার টিম যখন সেখানে পৌঁছায়, তারা সেখানে কাউকে দেখতে পায় না, অর্থাৎ তানভীকে সে নিজের সাথে নিয়ে গিয়েছিল। তানভীর যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে পরিত্যক্ত একটা বাড়িতে, আর তার সামনে দিব্যা বসে আছে। তানভী তো কিছুই বুঝতে পারছিল না দিব্যা এগুলো কেন করছে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড। তখনই দিব্যা একে একে সবকিছু তাকে খুলে বলে। তানভী তাকে এই সবকিছু করতে বারণ করে, কিন্তু দিব্যা কথা না শুনে তার মুখ বেঁধে ফেলে। সে আবারও সীমাকে কল করে। সীমা যখন দিব্যার নাম ধরে ডাকে, তখন দিব্যা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। এরপরে সে নিজের ভয়েসে কথা বলতে শুরু করে। সীমা বলে তুমি আর আমি একই, আমরা দুজনেই খারাপ লোকদের মারি, ভালো লোকদের নয়। আর তানভীর এখানে কোনো দোষ নেই। আমি তোমাকে ধোঁকা দিয়েছি, আমি তোমাকে ঠকিয়েছি, তুমি আমাকে মারো, আমার পরিবর্তে তুমি তানভীরকে ফিরিয়ে দাও। কিছুটা ভেবে দিব্যা রাজি হয়ে যায়, যদিও তেজাস তাকে যেতে দিতে চাইছিল না। কিন্তু সীমা বলে তার ছেলের জন্য সে এতটুকু করবেই। সীমার পায়ে একটা ট্যাকার বেঁধে তারা দিব্যার কথা মতো সীমাকে শপিং মলে নিয়ে যেতে থাকে। সেখানে যাওয়ার পরে দিব্যা কল করে তেজাসকে আর বলে তোমার পুরো টিম নিচে থাকবে, উপরে শুধু তুমি এবং সীমা আসবে, নয়তোবা আমি তানভীকে মেরে ফেলবো। এই জন্য তেজাস আর সীমা শুধু উপরে যায়, আর একটা সময় তেজাসকেও সীমার থেকে আলাদা করে দেয়, আর সীমাকে ডিরেকশন দিতে থাকে যে কোন দিক দিয়ে যেতে হবে। এদিকে পুলিশ সেই ট্র্যাকারের সাথে সীমাকে লোকেট করতে থাকে, কিন্তু একটা সময় দেখা যায় পুলিশ সীমাকে হারিয়ে ফেলে, আর সেই ট্র্যাকারটাও কাজ করছে না। এদিকে দিব্যা সীমাকে বলে বলে একটা সময় পার্কিং লটে নিয়ে আসে, যেখানে গাড়ির ভেতরেই তানভী বাধা ছিল। কথা মতো দিব্যা তানভীকে মুক্ত করে দেয়, আর সীমাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে করে সেখান থেকে নিয়ে চলে যায়। পুলিশ সেই গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে দিব্যা। আর দেখা যায় সেই ট্র্যাকারটা সেখানেই ফেলে রাখা রয়েছে। আর পুলিশ বুঝতে পারে হয়তোবা এটা দিব্যা এবং সীমারও একটা প্ল্যান হতে পারে, পুলিশদের ফাঁকি দিয়ে নিজেদের বাঁচিয়ে নেওয়ার জন্য। যেহেতু দিব্যা সীমার অনেক বড় ফ্যান ছিল, হয়তোবা জেল থেকে বের হওয়ার আগেই সীমা কোনোভাবে দিব্যার সাথে যোগাযোগ করেছে, আর এরপরে তারা দুজন মিলে এই পুরো গেমটা খেলেছে আমাদের সাথে। এদিকে তেজাস তানভীকে জিজ্ঞেস করে দিব্যা তাকে যেখানে বেঁধে রেখেছিল সেই জায়গার ব্যাপারে সে কিছু বলতে পারবে কিনা। তানভী বলে সে অজ্ঞান ছিল, কোথায় নিয়ে গেছে সেটা জানে না। যখন তার জ্ঞান ফেরে, তার মনে হয়েছিল সেটা একটা পুরাতন পরিত্যক্ত বাড়ি। তখনই তার মনে পড়ে যে সেই বাড়িতে জাইলোকম নামটা সে কয়েকবার দেখেছে, দরজার নেম প্লেটে, বাক্সের মধ্যে, এছাড়া আরও এক জায়গায়। হয়তোবা আইটি কোম্পানি জাইলোকমের কোনো একটা বাড়িতে বা কোনো একটা প্রতিষ্ঠান যেটা এখন পরিত্যক্ত, সেখানেই দিব্যা তানভীকে নিয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় দিব্যা সীমাকে ঠিক একই জায়গায় নিয়ে এসেছিল এবং তারা কথা বলতে থাকে। সেখানে দিব্যা সীমাকে জানায় সেই তার জীবনটা পরিবর্তন করে দিয়েছে, তার বাবাকে মেরে এক কথায় তাকে নতুন জন্ম দিয়েছে। এরপরে দিব্যা নিজের ব্যাপারে বলতে শুরু করে। সেই 18 মাসের ট্রিটমেন্টের পরে সে দিব্যাতে পরিণত হয় এবং ভালো একটা আইটি কোম্পানি অর্থাৎ জাইলোকম আইটি কোম্পানিতে তার জবও হয়ে যায়। তার বেস্ট ফ্রেন্ড তানভীর সাথে তার পরিচয় হয়। তার দিনকাল ভালোই চলছিল। এরপরে হঠাৎ করে সেই ফাইলগুলো ডিজিটালাইজের কাজ চলে আসে তাদের কোম্পানিতে, আর কাকতালীয়ভাবে সীমার ফাইলটা তার কাছে চলে আসে। সেই ফাইলের ভেতরে দিব্যা যখন তার বাবার ছবিটা দেখতে পায়, তখনই সে বুঝতে পারে যে এটা সীমার ফাইল। আর তখনই আমি জানতে পারি আপনি জীবিত আছেন, আর আমি চাইছিলাম যে কোনো একদিন আমি আপনার সাথে দেখা করব। আমি হায়দ্রাবাদের জেলে চলে যাই, কিন্তু সেখানে যাওয়ার পর আমি জানতে পারি আপনি কারোর সাথেই দেখা করেন না।
তাই আমি দ্বিতীয় রাস্তা বাছাই করি। সেখানকার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের সাথে আমি একটা সখ্যতা করে তুলি। তাকে টাকা দিয়ে আপনার ব্যাপারে ইনফরমেশন নিয়ে নেই। আর সেখানে আমি জানতে পারি যে রিসেন্টলি আপনার একটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়েছে। আমি জানতাম সেই ফাইলগুলো খুবই কনফিডেন্সিয়াল হয়, এমনকি পুলিশের কাছেও থাকে না। কিন্তু সেই পুরো ফাইলটাই আমার হাতে চলে এসেছিল, যার ফলে পুরো ফাইল পড়ে আমি আপনার ব্যাপারে পুরোপুরি জেনে যাই। তখন আমি জানতে পারি যে আপনি কিভাবে এমনটা হয়েছেন। তখন আমি ধরে নেই যে আপনার সাথে আমি দেখা করতে না পারি, কিন্তু আপনি আমার জন্য যা করেছেন তার পরিবর্তে আমি আপনার পরিবারকে সুখী করার জন্য তো কিছু করতে পারি। এরপরে আমি জানতে পেরে গিয়েছিলাম আজুবা এবং তেজাস প্রত্যেক সপ্তাহে মন্দিরে যায় পুজো দিতে, আর আমিও সেখানে যেতে শুরু করি। তাদের সাথে পরিচয় হই, আর একটা সময় তেজাসের বন্ধু হয়ে যাই। আর এরপরেই তানভি আর তেজাসের পরিচয় করিয়ে দেই। তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, তারা বিয়ে করে আর একসাথে সুখে থাকতে শুরু করে। আর এই পুরো ক্রেডিটটাই ছিল আমার। এরপরে আমি আমার সেভিংস এবং আমার কিছু গহনা বিক্রি করে তানভীর স্বপ্ন পূরণ করে দেই, তার বিউটি পার্লার খুলে। এরপরে আইটি কোম্পানিতে আমার পরিচয় হয় সুনীলের সাথে। আমরা একে অপরকে পছন্দ করতে শুরু করি, ভালোবাসতে শুরু করি। আর একটা সময় আমরা একদিন রুম ডেটে চলে যাই। কিন্তু আমার মনে হয়েছিল ঘনিষ্ঠ হওয়ার আগে সুনীলের সবটা জানা দরকার। এজন্য আমি তাকে বলেছিলাম যে আমি আগের জীবনে সুহাস ছিলাম। এই কথাটা শুনেই সুনীল তার চেহারা বদলে ফেলল। আমাকে সেদিন এত মেরেছিল, আমার মনে হয়েছিল আমি সেদিন মারা যাব। আমার 18 মাসের পুরো ট্রিটমেন্টটাই নষ্ট হয়ে গিয়েছিল। আমার পুরো বডি স্ট্রাকচারই ও নষ্ট করে দিয়েছিল। মানসিকভাবেও ও আমাকে একেবারেই ভেঙে দিয়েছিল। ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু পারিনি। আর তখনই আমার আপনার কথা মনে পড়ে। আপনি আমাকে নতুন জীবন দিয়েছিলেন, আর তাই আমি চেয়েছিলাম যে আমি আমার এই জীবন কেন নষ্ট করব। আমি সেই সব লোকদের মেরে ফেলব যারা আমার জীবন নষ্ট করতে চায়। সুনীলকে আমি মেরে ফেলি, আর এরপরেই আমি শেফালি হয়ে যেতাম। রাতের বেলা বিভিন্ন পাবে চলে যেতাম, সবার মাঝে থেকে একজনকে খুঁজে বের করতাম। এরপরে যখন ডেটে যেতাম আমি চাইতাম ওরা আমার সত্যিটা জানার পরেও আমাকে ভালোবাসুক, কারণ আমি ওদের সত্যিই ভালোবাসতাম। কিন্তু ওরা ওদের আসল রূপ দেখাতো, আর এই জন্য আমি ওদের শাস্তি দিতাম। এদিকে পুলিশও খুঁজে বের করে ফেলে। দিব্যা যে জাইলোকমে কাজ করত সেটাও জেনে ফেলে। এছাড়া সুনীলের ব্যাপার, এছাড়া জাইলোকমের যে একটা আউটলেট রয়েছে যেটা 2 বছর ধরে পরিত্যক্ত, সেটাও খুঁজে বের করে ফেলে তারা। এদিকে সবকিছু শোনার পরে সীমা দিব্যাকে বলে, আমি তোমার কাজে খুশি হয়েছি, কিন্তু আমারও একটা পুরাতন কাজ বাকি রয়েছে, আর আমি চাই সেই কাজটা শেষ করতে তুমি আমাকে সাহায্য করো। ইতোমধ্যে দেখা যায় তেজাস এবং তার টিম সেখানে চলে আসে। তারা যখনই ওপরে আসে তারা দিব্যাকে দেখতে পায়, কিন্তু দিব্যা তাদের দেখেই পালাতে শুরু করে। আর একটা সময় তেজাস তাকে থামানোর জন্য গুলি করে বসে, কিন্তু গুলি খাওয়ার পরেও দিব্যা হাসতে থাকে আর বলে ও পালিয়ে গেছে। ঠিক তখনই দেখা যায় পুলিশ যখন দিব্যাকে তাড়া করছিল ওই সময়টাতে সীমা সেখান থেকে পালিয়ে চলে আসে। দিব্যাকে হসপিটালে নিয়ে আসা হয়। দিব্যা সীমার ব্যাপারে বলতে থাকে যে সে তার পুরাতন একটা হিসাব ক্লোজ করতে গেছে, কিন্তু সীমা এক্স্যাক্টলি কোথায় গেছে সেটা বলে না। আর দিব্যা বলে, তোমার মায়ের ব্যাপারে আমি তোমার থেকে অনেক অনেক বেশি জানি। এরপরেই তেজাস চলে যায় জাইলোকমের সে পরিত্যক্ত আউটলেটে, আর সেখানে যাওয়ার পরে সে সবকিছু ভালো করে চেক করে। আর ঠিক ওই সময়টাতে সে সীমার সেই সাইকিয়াট্রিক রিপোর্টটা পায়, যেটা সে পড়তে শুরু করে। এদিকে সীমাকে দেখা যায় আজুবার কাছে এসেছিল। অন্যদিকে রিপোর্টে তেজাস পড়তে থাকে যে ছোটবেলাতে সীমার সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছিল। এটা শুনে তেজাস অবাক হয়ে যায়। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আজুবা অর্থাৎ সীমার বাবাই ছোটবেলাতে তাকে রেপ করেছিল। সেই দিন থেকে সীমার ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছিল, বিশেষ করে আজুবার গলার সেই সিংহের রকেটটা দেখে, যেটা সে মাঝে মধ্যেই দুঃস্বপ্নে দেখত। সীমার মা একদিন আজুবার এই কীর্তিকলাপ দেখে ফেলে। সে প্রচণ্ড রেগে যায়। আজুবা বলে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তার ভুল হয়ে গেছে। কিন্তু সীমার মা পুলিশের কাছে যেতে চাইছিল। আজুবা নিজেকে বাঁচানোর জন্য অবশেষে সীমার মাকেই মেরে ফেলে সীমার চোখের সামনে। এরপরেই সীমা একেবারে ভেঙে পড়েছিল মানসিকভাবে। আজুবা সীমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সীমা তাকে বলে, তোর জন্যই আমার আজকে এই অবস্থা, আমি আজকে সীমাতে পরিণত হয়েছি। সীমা আজুবাকে বলে, এখন আমাকে টাচ করো, আমার বডিতে টাচ করো। আজুবা বলে, আমাকে মাফ করে দাও। সীমা বলে, কেন, শুধুমাত্র ছোট বাচ্চাদেরই টাচ করতে তোমার ভালো লাগে? আজুবা বলে, আমার ভুল হয়ে গেছে, আমি তখন বুঝতে পারিনি। সীমা তখন তার গলা থেকে সেই রকেটটা টেনে ছিঁড়ে নেয়। সীমা বলে, ছোটবেলায় যখন আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তুমি আমাকে ডাক্তার দেখিয়েছিলে, সাইকিয়াট্রিক, আর সে ভেবেছিল আমি আমার মায়ের মৃত্যুতে শোক পেয়েছি। সে আমার ভুল চিকিৎসা করেছিল, যার ফলে আমি তোমার ওই পিরিয়ডটা একেবারেই ভুলে গিয়েছিলাম। কিন্তু জেলে যখন আবার আমাকে ট্রিটমেন্ট করা হয় তখন আবারও তোমার ব্যাপারে আমার সবকিছু মনে পড়ে যায়। সীমা আজুবাকেও গলায় রশি পেঁচিয়ে মারতে শুরু করে।
ঠিক ওই সময়টাতে তেজাস সেখানে চলে আসে। তেজাস ফাইল পড়ে সবকিছু জেনে গিয়েছিল, আর সেখানে সে আজুবার উপরে রাগ ঝাড়তে থাকে। শুধুমাত্র আজুবার জন্যই তার মা এবং তার জীবনটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সে আজুবাকে গুলি করতে যায়, কিন্তু সীমা তাকে থামায় আর বলে সে যদি গুলি করে তাহলে সেও খুনি হয়ে যাবে, আর সীমা সেটা কখনোই হতে দেবে না। এদিকে দেখা যায় আজুবা নিজের ভুল বুঝতে পেরেছিল, আর এই জন্য সেই বারান্দা থেকে লাফিয়ে সুইসাইড করে। অবশেষে দেখা যায় আবারও সীমা জিন্নাত রূপে সেই হায়দ্রাবাদ জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর যাওয়ার আগে সে অরুণকে ধন্যবাদ জানায়। অরুণও তাকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সেই কপিক্যাট কিলারকে তারা ধরতে পেরেছে। জিন্নাত তাকে বলে আবারও তার সাথে দেখা হবে। অরুণের এই বিষয়টা নিয়ে একটু খটকা লাগে। যাই হোক, তেজাস তার মাকে নিজে সেই হায়দ্রাবাদ জেলে দিয়ে আসতে যাচ্ছিল, আর সাথে ছিল পুলিশের আরও একটা টিমের গাড়ি। আর তেজাস অরুণের কাছ থেকে এই পারমিশনটা নিয়েছিল যাতে সে তার মাকে নিজের গাড়িতে করে একা সেন্ট্রাল জেলে দিয়ে আসতে যেতে পারে। তারা গাড়িতে কথা বলতে বলতে যাচ্ছিল। ঠিক তখনই ওমকার দেখতে পায় পেছন থেকে গাড়িটা অন্য রোডে চলে যাচ্ছে। ওমকার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেটাকে ফলো করে। কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় সেই গাড়িটা একটা জায়গায় এসে থেমে গেছে। গাড়ির কাছে আসতেই দেখা যায় তেজাসকে হ্যান্ডকাপ পরিয়ে তার গানটা নিয়ে সেখান থেকে চলে গেছে সীমা। তেজাস বলে তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করো, ও আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর তখনই দেখা যায় যে সীমা একটা বাসে উঠেছিল। সে হয়তোবা তার নতুন কোনো গন্তব্যে চলে গিয়েছিল, আর এই জন্যই হয়তোবা সে অরুণকে বলেছিল যে আবারও দেখা হবে। এখন শেষের এই পালিয়ে যাওয়াটা, এটা কি তেজাস আর সীমার মিলিত প্ল্যান ছিল, নাকি সীমা তেজাসকে সত্যি বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে গেছে? সেটারই উত্তর আসবে এই ওয়েব সিরিজের সিজন 2-তে। তো ওয়েব সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।